হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটা নতুন লেকচারে। সো মূলত আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়টা শেষ করতেছিলাম। একদম বলছিলাম যে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যত কিছু আছে এই অধ্যায়ে সব কিছুই আমরা কভার করব। তারই দ্বিতীয় লেকচার হচ্ছে এইটা। সো আজকের ক্লাসে মূলত আমরা ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশন মানে বেগ এবং ত্বরণ এই জিনিসগুলো শিখবো। অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা শিখবো হচ্ছে শক্তি সম্পর্কে, মানে গতিশক্তি এবং বিয়োগ শক্তি। অ্যান্ড এর পরের ক্লাসে আমাদের টাইম পিরিয়ড এই টপিকটা আমরা কভার করব। অর্থাৎ 4টা ক্লাসে আমাদের পুরো অধ্যায়টা কভার হবে। এরপরে আরেকটা এক্সট্রা ক্লাস নিব, সেটা হচ্ছে বোর্ড সিকিউ এর উপর। ঠিক আছে, যেন তোমাদের বোর্ডে কি কি প্রশ্ন আসে সেগুলো দেখেই যেন তোমরা একদম ক্লিয়ার হয়ে যেতে পারো। অ্যান্ড এই একটা প্লেলিস্টই এনাফ, একদম এনাফ তোমার একদম বেসিক থেকে ধরে তোমাকে একদম বুয়েট অ্যাডমিশন পর্যন্ত সব কিছু কভার করতে। সো তুমি তোমার অ্যাডমিশনের সময় যেও যদি এই যে প্লেলিস্টটা আছে বা এই যে নোটগুলো আছে এই নোটগুলো যদি তোমার কভার করো তাহলে আর এর বাইরে কিছুই লাগবে না। সো আজকেই দেখবা যে আমরা একদম বেসিক ম্যাথ থেকে শুরু করে অনেক অ্যাডভান্স ম্যাথও করবো। সো চলো শুরু করি, সবাই জয়েন করে ফেললো। ঠিক আছে, এই তো ঠিক আছে, ওকে। সো যেটা বলতেছিলাম যে এই কোর্সে মানে এই ফ্রি কোর্সটাতে শুধুমাত্র যে ক্লাসই দিচ্ছি তা না, তোমরা ওয়েবেও পাচ্ছ এবং ক্লাস নোটগুলো সব কিছু ওয়েবে পেয়ে যাবা। সাথে প্র্যাকটিস শিটও কিন্তু তোমরা সেখানে পাবা, অলরেডি আপলোড করে দিছি। সো সেটার জন্য ওয়েবসাইটে তোমরা যখন যাবা স্টাডি অপশনে গেলেই তোমাদের এই কোর্সটা পেয়ে যাবা। সো এই কোর্সের মধ্যে তুমি যাবা হচ্ছে এখানে ক্লিক করে তোমার চ্যাপ্টারের ভিতরে যাবা। সো যে কোনো একটা ক্লাসে তুমি ঢুকবা, ক্লাস 1 ক্লাস 2। আজকের ক্লাসটা শেষ হওয়ার পরে সেরির আগে আমি এখানে আপলোড করে দিব। সো এই জায়গাতে ক্লিক করে তুমি তো ক্লাসটা দেখতেই পাবা। সাথে যখন তুমি নিচে আসবা এই জায়গাতে লেকচার শিট মানে যেখানে আমি যে স্লাইডটা লিখতেছি সেটা পেয়ে যাবা। সাথে নোটটাও পেয়ে যাবা। নোটটা হচ্ছে ওপেন লার্নের লিঙ্ক দিয়ে দিছি। সো ওইখানে অনেকেই তো নোট আপলোড করবে, সেই নোটগুলো তোমরা দেখতে পাবা এখান থেকে। সাথে প্র্যাকটিস শিট, এটার মধ্যে যদি ক্লিক করো প্র্যাকটিস শিটটা দেখতে পাবা। এটা হচ্ছে আমাদের টিমের বানানো প্র্যাকটিস শিট। সো এটার মধ্যে দেখো শুধুমাত্র প্রবলেম আছে এবং আনসার আছে, উত্তরটা কিন্তু নাই। সো এখানে একদম টাইপ ওয়াইজ ভাগ করে দিছি যে সিম্পল হারমোনিক মোশনের সূত্র এবং দশা রিলেটেড প্রবলেম এই জায়গাতে থাকবে। একদম টাইপ ওয়াইজ এখানে ভাগ করে দিছি। সো টাইপ ওয়াইজ তুমি হচ্ছে সব টাইপের ম্যাথ এখান থেকে প্র্যাকটিস করতে পারবা। এখানে ইজিগুলোও আছে, অ্যাডভান্সগুলোও আছে, সব কিছু তোমার এখানে কভার হওয়ার মতো যত প্রবলেম আছে সবগুলো এখানে আছে। সো তুমি এখান থেকে ট্রাই করবা, ক্লাস করার পরে পরে যেই ক্লাসে যেই টপিকগুলো পড়াবো সেই টপিকের মধ্যে প্রশ্নগুলো ট্রাই করবা। অ্যান্ড যদি না পারো তখন এখান থেকে সলভ শিট দেখবা। সো সলভ শিটে তোমার এটার সলিউশন সহ তোমার এই প্রশ্নগুলোর উত্তরও থাকবে। সো সবগুলো প্রশ্নের উত্তর সহই কিন্তু এখানে আছে। সো আমরা যতটুকু পড়াবো ততটুকুর প্র্যাকটিস করবা তুমি, এর বেশি প্র্যাকটিস করার দরকার নেই। সো আজকে, আগামীকালকে এবং পরশু এই 3 দিন মিলিয়ে আমাদের এই অধ্যায়টা একদম কমপ্লিটলি শেষ হয়ে যাবে। বলো সবাইকে একদম পূর্ণাঙ্গ স্পিডে রেডি কিনা অধ্যায়টা শেষ করার জন্য? একটু জানাও। সবাই রেডি হলে তাহলে আমরা শুরু করে ফেলি। গত ক্লাসটা সবাই করছো? গত ক্লাসটা কেমন ছিল? ভালো লাগছে সবার কাছে? আচ্ছা, আমি আবার বলতেছি এই প্লেলিস্টটা মেইনলি টার্গেট করা এইচএসসি 24 ব্যাচ এবং এইচএসসি 25 ব্যাচ, যারা আগে ফিজিক্স পড়ছে বা ম্যাথ পড়ছে, ইন্টিগ্রেশন পড়ছে, ডিফারেন্সিয়েশন পড়ছে তাদের জন্য। সো এইচএসসি 26 ব্যাচ যারা নতুন কলেজে উঠছো, তোমরা যারা করতেছো তোমাদের একটু বুঝতে সমস্যা হতেই পারে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিকভাবেই নিও। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে শুরু করি আমরা। আজকের ক্লাসে অনেকগুলো ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এই জিনিসগুলো লাগবে। সো 26 ব্যাচ হয়তো নাও বুঝতে পারো, তারপরে বোঝার চেষ্টা করে আশা করি বুঝতে পারবা। সো গত ক্লাসে আমরা একটা জিনিস বলছিলাম, মেইনলি আমরা গত ক্লাসে সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশন পড়ছিলাম যে কখন আমরা এই জিনিসটাকে সিম্পল হারমোনিক মোশন বলতে পারি, এই জিনিসটা দেখছিলাম। যে আমাদের একটা ফান্ডামেন্টাল শর্ত ছিল যে একটা বস্তু এটাকে যদি সিম্পল হারমোনিক মোশন বলতে হয় তাহলে কি শর্ত হইতে হবে বলতো? একটা স্পেশাল শর্ত ছিল যে এই শর্তটা মানাই লাগবে, মাস্ট একটা শর্ত হওয়া লাগতোই, এটা কিন্তু মাস্ট ছিল। যে কোন শর্তটা? যে এইটার এই সাম্যাবস্থা থেকে সরণ যাই হোক ওই সরণটা অবশ্যই ত্বরণের সমানুপাতিক হবে এবং দিকটা বিপরীত দিকে হবে। এটা কিন্তু ফান্ডামেন্টাল ডেফিনেশন ছিল যে সিম্পল হারমোনিক মোশন হওয়ার শর্ত এটা অবশ্যই হইতে হবে যে তার ত্বরণ মানে সাম্যাবস্থা থেকে যদি আমি একটু এক্স পরিমাণ সরণ ঘটাই ওই সরণটার সমানুপাতিক হবে ত্বরণটা। মানে আমি সরণ ঘটাবো এইদিকে একটা ফোর্স ক্রিয়েট হবে, আমি যতটুকু সরণ ঘটাবো এই দিকে তত বেশি ফোর্স ক্রিয়েট হবে। এটা ছিল হচ্ছে ফান্ডামেন্টাল সম্পর্ক। সেখান থেকে আমরা দেখছিলাম যে আমরা এইরকম একটা ইকুয়েশন পাই, গত ক্লাসের শেষে ছিল যে ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার, মানে এটা মূলত ত্বরণ নির্দেশ করতেছে, প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। এটা ছিল হচ্ছে ফান্ডামেন্টাল ইকুয়েশন, মানে উপরের লাইনটা যে কথা এটাও একই কথা। তার মানে এই সম্পর্কটা যদি মানে তখনই এটা কেবলমাত্র সিম্পল হারমোনিক মোশন।
ওকে, এরপর আমরা এটার একটা ইকুয়েশন বের করার চেষ্টা করছিলাম একটা অ্যানালজি দিয়ে। কি অ্যানালজি? যে আমরা এই পুরো জিনিসটাকে একটা বৃত্তাকার গতির সাথে তুলনা করছিলাম, যে একটা বল সেটা এই বৃত্তাকার পথে ঘুরতেছে অ্যান্ড এইটার যে শ্যাডো ওই শ্যাডোটাকে আমরা বলতেছিলাম যে এই শ্যাডোটা করবে হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশন। তার মানে এইটার যে করেসপন্ডিং শ্যাডো, এই শ্যাডোটা হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশন করবে। তার মানে এইটা বৃত্তাকার পথে ঘুরতেছে অ্যান্ড এই শ্যাডোটা সিম্পল হারমোনিক মোশন করতেছে। অ্যান্ড এখান থেকে আমরা একটা ইকুয়েশন জেনারেট করছিলাম যে একটা নির্দিষ্ট সময়ে এই যে এক্স দূরত্বটা বা এই এক্স সরণটা, এটা একটা নির্দিষ্ট সময়ে কত হবে? এটা একটা নির্দিষ্ট সময় হচ্ছিল হলো এইটা, যে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখানে ওমেগাটা কি ছিল? ওমেগাটা ছিল এইটার কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ, যেটাই বলো না কেন। অ্যান্ড এটা কি ছিল? এ ছিল হচ্ছে সর্বোচ্চ বিস্তার। এই সর্বোচ্চ বিস্তারটাকেই বলা হচ্ছে এ, মানে বিস্তার মানেই তো সর্বোচ্চ দূরত্বটা নামই ছিল এ। অ্যান্ড এই ওমেগাটা কি ছিল? ওমেগাটা ছিল এটার কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ। অ্যান্ড এই থিটাটা কি ছিল? থিটাটা ছিল হচ্ছে ইনিশিয়াল কোণ, মানে একদম শুরুতে, একদম যাত্রাপথের শুরুতে বস্তুটা কোন অবস্থানে ছিল, তার কোন কততে ছিল, তার সার্কুলার মোশনের যে বৃত্তাকার গতি যে ঘটতেছে ওই অ্যানালজিতে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, সেটা ছিল হচ্ছে আমাদের এই থিটা বা ইনিশিয়াল দশা বা ইনিশিয়াল ফেজ। ঠিক আছে, ওকে। তারপর তোমাদের একটা কথা বলছিলাম যে ভাইয়া আমরা যে একটা অ্যানালজি দিয়ে প্রমাণ করছি, কেন কেন আমরা এটাকে বৃত্তাকার গতির সাথে তুলনা করছি? এটা হচ্ছে মোস্ট কমন প্রশ্ন আমার মনেও আসছিল, যে বৃত্তাকার গতির সাথে কেন আমরা তুলনা করেই কেন ইকুয়েশন বের করতে হবে। দেখো, তুলনা করেই যে ইকুয়েশন বের করতে হবে এমন কোনো কথা নেই। আমাদের সিম্পল হারমোনিক মোশন হওয়ার জন্য ফান্ডামেন্টাল শর্ত হচ্ছে এইটা, যে ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0 হইতে হবে। এটা ছিল আমাদের ফান্ডামেন্টাল সম্পর্ক বা ফান্ডামেন্টাল শর্ত, যে এটা হইলেই সিম্পল হারমোনিক মোশন। এখন তোমাকে এটা মাইনা নিতে হবে যে এটাকে যদি আমরা সলভ করি, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি, তাইলে আমরা এই ইকুয়েশনটা পাবো। আমাদের আসা উচিত ছিল এটাকে সলভ করে এই ইকুয়েশনে, বাট আমরা একটা অ্যানালজি দিয়ে আগে প্রমাণ করছি বা অ্যানালজি দিয়ে আমরা ব্যাখ্যাটাকে ফিল করছি যে আসলে এইরকম একটা মোশন হলে এটার ইকুয়েশন এরকম হবে, ওটা আমরা ওই অ্যানালজিটা দিয়ে ফিল করে ফেলছি। বাট এইটা তোমাকে মানতে হবে যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করলে আসলে এটা আসবে। সো এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে এই ইকুয়েশনটা সলভ করা শিখবো, যে এইটা সলভ করে কিভাবে এটা আমাদের আসা যায়। প্রকৃতপক্ষে এটা সিলেবাসে নাই আমাদের, যে এই ইকুয়েশনটা কিভাবে সলভ করে এই ইকুয়েশনটা পাওয়া যায়, এটা আমাদের সিলেবাসে নাই। তারপরে ইসাক স্যারের বইয়ে একটা সলভ দেওয়া আছে, সো আমরা সলভটা একটু দেখবো। ঠিক আছে, বলো এতটুকু ক্লিয়ার কিনা? গত ক্লাসের পড়াটা রিক্যাপ করলাম আর কিছুই না। বলো এতটুকু ক্লিয়ার কিনা, বলো তো এতটুকু সবার মনে আছে? একটু জানাও তো এতটুকু সবার মনে আছে কিনা। ক্লিয়ার হলে একটা করে সি লিখো। এটা গত ক্লাসের পড়া, ঠিক আছে, এটা গত ক্লাসের পড়া, এতটুকু গত ক্লাসের পড়া ছিল। সো আজকের ক্লাসে আমরা কি দিয়ে শুরু করব? যে এইটাকে সলভ করলে যেটা আসে এইটা দেখবো, যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করলে কেমনে এটা আসে, এই জিনিসটা দেখবো। আমরা আগে বুঝে গেছি যে আসলে যেটা সিম্পল হারমোনিক মোশন ঘটতেছে, যেটা টু এন্ড ফ্রো মোশন করতেছে, এটার ইকুয়েশন যে এরকম আসবে এটা আমরা ফিল করে করছি, আমরা অ্যানালজি দিয়ে বুঝছি, আমরা গ্রাফ আঁকায় বুঝছি, সবভাবেই গত ক্লাসে বুঝছি যে এরকমই আসবে, মাস্ট, এটা এরকম আসতেই হবে। বাট আমাদের এরকমভাবে আসা উচিত ছিল না, বা এরকমভাবে প্রুফ করা উচিত ছিল না। আমাদের উচিত ছিল এই যে ফান্ডামেন্টাল যে শর্ত, সেই শর্ত থেকে এটা ডিরাইভ করা, এটা আমাদের উদ্দেশ্য হওয়া উচিত ছিল। বাট আমরা আগে ফিল করে বের করছি। সো আমরা এখন এইটা সলভ করে এটা বের করা শিখবো। এটা যদিও সিলেবাসে না, এটা না বুঝলেও সমস্যা নেই। যারা এইচএসসি 26 ব্যাচ আছো, এইচএসসি 25 ব্যাচ বুঝবা, 26 ব্যাচ এটা নাও বুঝতে পারো, কারণ ইন্টিগ্রেশন তোমরা করো নাই, ডিফারেন্সিয়েশন তোমরা করো নাই। সো তোমাদের বুঝতে একটু কঠিন হবে। 26 ব্যাচ যারা আছো তারা ইগনোর করতে পারো এই পার্টটা, পরবর্তীতে বড় হয়ে দেখবা। ঠিক আছে, সো আমাদের ফান্ডামেন্টাল সম্পর্কটা কি ছিল? ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। মেনলি এটাই আমাদের ফান্ডামেন্টাল একটা শর্ত ছিল, যে সিম্পল হারমোনিক মোশন হইতে হইলে এই শর্ত মানতে হবে, অবশ্যই এই শর্ত মানতে হবে। এই শর্ত যদি মানে তবেই তারা সিম্পল হারমোনিক মোশন, এই শর্ত যদি মানে তবেই তারা সিম্পল হারমোনিক মোশন। ওকে, সো এই ইকুয়েশনটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তার মানে এই ইকুয়েশনটার নাম কি? একটা সেকেন্ড অর্ডার। কেন? কারণ এই জায়গাতে দেখো দুইবার ডিফারেন্সিয়েট হয়েছে, মানে ডি এর পাওয়ার 2, এই কারণে এটার অর্ডারটা হচ্ছে 2। সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা ইঞ্জিনিয়ারিংয়ে যায় পড়ায়, একটা কোর্স আছে ইঞ্জিনিয়ারিংয়ে, ওডিপিডি নাম, ওডিইপিডিই, মানে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওই জায়গাতে তোমাকে এইরকম ডিফারেন্সিয়েশন ইকুয়েশন সলভ করা শেখাবে। সো এটা এসএসসির টপিক না, ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা তোমাদের দায়িত্ব না।
তারপরেও আমরা একটু শিখতেছি, কারণ আমাদের বইয়ে একটা বইয়ে অল্প দিয়ে দিছে, সো যেন একটু জানা থাকে আমাদের কনসেপ্টটা। ঠিক আছে, মেইনলি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে হয় কেমনে ওইটা তোমাদের আগে বোঝাই। মনে করো তোমাকে এই জায়গাতে আমি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিলাম। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কেন এটার নাম ডিফারেন্সিয়াল ইকুয়েশন? কারণ এই জায়গাতে একটা ডেরিভেটিভ টার্ম থাকবে। এটা কি একটা ডেরিভেটিভ টার্ম না? একটা ডেরিভেটিভ টার্ম। এইরকম ইকুয়েশনগুলোকে আমরা নর্মাল ইকুয়েশন বলি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইকুয়ালস টু 2, এগুলোকে নর্মাল ইকুয়েশন বলি। বাট যদি এই জায়গাতে এইরকম থাকে যে ডিওয়াই বাই ডিটি প্লাস ওয়াই ইকুয়ালস টু 2, তাইলে সেটাকে বলবো আমরা ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কারণ এখানে ওয়াইও আছে, ওয়াই এর ডেরিভেটিভও আছে। বুঝতে পারছো? এই কারণে এটার নাম কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কার? একটা সিম্পল হার্মোনিক মোশন হওয়ার শর্ত, বা সিম্পল হার্মোনিক মোশন হতে হলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা মানতে হয় তাদের। ঠিক আছে, ওকে। তাহলে আমাকে একটা কমন সেন্স দিয়ে বলো, এটা একটা ডেরিভেটিভ আছে, এখানে একটা ডিফারেন্সিয়েশন হয়ে আছে, এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটাকে যদি আমাদের সলভ করতে হয় কি করতে হবে বলো তো? কমন সেন্স, ডিফারেন্সিয়েশনের উল্টা কাজটা করতে হবে, রাইট? এখানে ডিফারেন্সিয়েশন হয়ে আছে, এটাকে যদি আমি সলভ করতে চাই, সলভ করা বলতে কি বোঝায়? যে আমি এক্স ইকুয়ালস টু এক্স এর ভ্যালু বের করব। আমার কাছে আছে হচ্ছে এইরকম ডিএক্স স্কোয়ার ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার আছে হচ্ছে এরকম। এটা দুইবার ডিফারেন্সিয়েট করে যে রাশিটা পাবো, সেই রাশিটার কোনো একটা ইকুয়েশন আছে, তাই না? এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করে যে রাশিটা পাবো সেই রাশিটার কিছু একটা রাশি আছে। সো এটাকে যদি আমাদের এটার মধ্যে ব্যাক করতে হয়, এক্স এর রাশিমালা ব্যাক করতে হয়, কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। সো 26 ব্যাচ এই জিনিসটাকে ইগনোর করো, বা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পড়া তারপরে দেখলে ইজিলি বুঝবা। সো এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, বুঝতে পারছো? তার মানে আমাদের এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করতে আমাদের এই ইন্টিগ্রেশন করতে হবে, বুঝতে পারছো? কি করতে হবে? আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। দুইবার ইন্টিগ্রেশন করলেই আমরা এটাকে সলিউশন করতে পারবো বা সলভ করতে পারবো, কারণ এখানে দুইবার ডেরিভেটিভ হয়ে আছে, দুইবার ডিফারেন্সিয়েশন হয়ে আছে অলরেডি। এটাকে দুইবার ইন্টিগ্রেট যদি করতে পারি, তাহলেই আমাদের কি করা সম্ভব? আমাদের এক্স এর ভ্যালুটা বের করা সম্ভব। ঠিক আছে, এখন আমাকে আরেকটা জিনিস বলো, এই জায়গাতে আমরা যদি এক্স কে ইন্টিগ্রেট করি, এক্স কে কি শুধু ইন্টিগ্রেট করা যায়? শুধু ইন্টিগ্রেট কিন্তু করা যায় না, এক্স কে ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হয়। মানে এক্স ডিএক্স এইটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারি। সো একটা ইন্টিগ্রেশন করতে হইলে যেই যে জিনিসটা লাগে, দেখো যেই যে জিনিসটা লাগে সেটা হচ্ছে রাশি, যেই রাশিটাকে তুমি ইন্টিগ্রেট করতে যাচ্ছ, এবং সেটার ডেরিভেটিভ বা তাকে একবার ডিফারেন্সিয়েট করলে যেটা পাওয়া যায়, বুঝছো? ওই রাশিটার ফার্স্ট ডেরিভেটিভ, রাশির ডেরিভেটিভ, বা এই এক্স কে একবার ডিফারেন্সিয়েট করলে যেটা পাওয়া যায়, বুঝছো? তার মানে একটা রাশি লাগে এবং তাকে একবার ডিফারেন্সিয়েট করলে যেটা পাওয়া যায় সেই রাশিটা লাগে। তার মানে একটা রাশি লাগে এবং তাকে একবার ডেরিভেটিভ করলে, একবার ডিফারেন্সিয়েশন করলে যে রাশিটা পাওয়া যায় সেটা দরকার। মানে ডিএক্স আমরা কখন পাবো? আমরা এক্স কে যদি আমরা একবার ডিফারেন্সিয়েট করি, তখনই আমরা মূলত পাই হচ্ছে এই ডিএক্স রাশিটা। তার মানে এখানে যে রাশিটাকে আমরা ইন্টিগ্রেট করতে চাচ্ছি তার ডেরিভেটিভটা লাগে হচ্ছে আমাদের এই জায়গাতে, বুঝতে পারছো? এক্স কে যদি ইন্টিগ্রেট করতে চাই, এখানে লাগবে হচ্ছে ডিএক্স। ওকে, ডিএক্সটা মূলত কি? এই এক্স এর একবার ডেরিভেটিভ। আমি হচ্ছে খুব ইজিয়েস্ট ওয়েতে তোমাদের ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনটা বোঝাচ্ছি, এর চেয়ে ইজিয়েস্ট ওয়েতে বোঝানোর উপায় নাই। সো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পারলে এটা ইজিলি বুঝে যাবে। এখন আমাকে বলো তো, এই জায়গাতে এই যে রাশিটা ডিএক্স বাই ডিটি, এটা মনে করো একটা রাশি, এটা কি? এটা একটা রাশি। এইটার যদি ইন্টিগ্রেট করতে চাই তাহলে কি লাগবে? এইটার ডেরিভেটিভ লাগবে, মানে এইটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করে যেই টার্মটা আসে সেই রাশিটা লাগবে, তখনই আমরা ইন্টিগ্রেট করতে পারবো। বুঝতে পারতেছো আমার কথাটা? এক্স কে ইন্টিগ্রেট করার জন্য এক্সও লাগে, ওটার একটা ডেরিভেটিভও লাগে, ওইটা ডেরিভেটিভের সাপেক্ষে আমরা এক্স কে ইন্টিগ্রেট করি, ডিএক্স এর সাপেক্ষে এক্স কে ইন্টিগ্রেট করি, রাইট? তার মানে এক্স কে ইন্টিগ্রেট করতে হলে এক্স এর সাথে তার ডেরিভেটিভটা লাগে, তাকে একবার ডিফারেন্সিয়েট করে যে রাশিটা আসে সেটা লাগে। তাইলে এইটা মনে করো আমার রাশি, এখানে মনে করো আমার ভুংভাং কিছু একটা আছে, এটাকে আমার একটা রাশি আছে, এটা মনে করো আমার কাছে ভুংভাং রাশি আছে, মনে করো হাত আছে। এইটাকে যদি ইন্টিগ্রেট করতে চাই কি লাগবে বলো তো? এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে বা এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে যেটা পাই সেই রাশিটা লাগবে, রাইট? তার মানে এইটাকে যদি ইন্টিগ্রেট করতে চাই তার ডেরিভেটিভ লাগবে, অর্থাৎ ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার, এইটার সাপেক্ষে আমাদের এটাকে তখন ইন্টিগ্রেট করতে পারবো। তার মানে এই রাশিটার না, এই রাশি, এটা যদি রাশি হয় এটা হচ্ছে তার ডেরিভেটিভ, ওই রাশির ডেরিভেটিভ, বুঝতে পারছো? ওই রাশির ডেরিভেটিভ,
বলো বুঝতে পারছো কিনা এই পার্টটা? বুঝতে পারছো এই পার্টটা? এই পার্টটা বুঝতে পারছো? বলো তো ক্লিয়ার কিনা? এটা যদি রাশি হয় তাহলে তার আরেকবার ডিফারেন্সিয়েট যে টার্মটা সেটা লাগবে, মানে তার ডেরিভেটিভ লাগবে, তাহলে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। বলো ক্লিয়ার কিনা সবাই? এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো? সবাই এতটুকু ক্লিয়ার কিনা? যারা 26 পেয়েছো তারাই বলো, যদি তোমরা না বুঝো তাইলেও জানাও। ক্লিয়ার? 25 ব্যাচ যারা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করছো সবার একটা করে ক্লিয়ার চাই, কেউ না বুঝলে আমি আগাবো না এখান থেকে। তার মানে একটা রাশিকে ইন্টিগ্রেট করতে হলে ওই রাশিটা লাগে এবং তাকে একবার ডিফারেন্সিয়েট করলে যে রাশিটা আসে সেটা আমাদের দরকার হয়। এক্স কে ইন্টিগ্রেট করতে এক্সও লাগে, তাকে একবার ডেরিভেটিভ করলে যেটা আসে তাও লাগে আমাদের। ঠিক আছে? এখানে তো 2 বারেরটা বসাইছেন, 2 বারেরটা বলতে বুঝিনি। এইটাকে আরেকবার ডেরিভেটিভ করলে এটা আসে। দেখো আমি যদি dx ডিভাইড বাই dt এটা আছে, এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের এইরকম রাশি আসে। ডিফারেন্সিয়েশন পড়লে এই জিনিসটা জানবা। এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে এই রাশিটা আসে। তার মানে এটা যদি রাশি হয়, এটাকে ইন্টিগ্রেট করতে হলে তার আরেকবার ডেরিভেটিভ রাশিটা এখানে লাগবে। ওকে, বুঝতে পারছো? ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এতটুকু আমরা বুঝছি যে একটা রাশিকে ইন্টিগ্রেট করতে হলে সেই রাশিটা লাগে এবং তার ডেরিভেটিভ লাগে। এতটুকু আমরা বুঝছি যে সেই রাশিটা লাগে এবং তার ডেরিভেটিভ লাগে। ওকে, এখন আমাদের এই যে ইকুয়েশনটা ছিল, আমাদের ইকুয়েশনটা কি ছিল? যে ডি স্কোয়ার এক্স ডিভাইড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করতে চাই, ইন্টিগ্রেট করার জন্য এইরকম কিছু একটা লাগে, যে রাশিটা লাগে এবং তার ডেরিভেটিভ লাগে। এখানে সেরকম কিছু আছে? বলো তো? এখানে সেরকম কিছু নাই। এখন এখানে কিছু একটা দিয়ে আমাদের গুণ করতে হবে যেন এইরকম কিছু একটা আসে, মানে এক্স এবং ডিএক্স এরকম কিছু একটা আসে, যে রাশি এবং তার ডেরিভেটিভ এরকম যেন আসে। সেই জিনিসটা করতে হবে আমাদের, রাশি এবং তার ডেরিভেটিভ এই জিনিসটা যেন আসে। তাইলে আমি এখানে একটা রাশি দিয়ে গুণ করব। কেন গুণ করতেছি একটু পরে বলতেছি। মনে করো dx বাই dt দিয়ে আমি গুণ করলাম, উভয় পাশে গুণ করলে তো কোনো সমস্যা নাই। সমস্যা কি আছে? আগেরটার মতো থাকুক, কোনো সমস্যা নাই। সো এই জায়গাতে ওমেগা স্কোয়ার এক্স এটা আগেরটার মতো ছিল। আমি গুণ করতেছি মূলত কি দিয়ে? আমি গুণ করতেছি 2 ইন্টু dx বাই dt। আমি দুই পাশে কি করলাম? 2 ইন্টু dx বাই dt দিয়ে গুণ করলাম। বোঝার চেষ্টা করো। 2 ইন্টু dx বাই dt দিয়ে আমি গুণ করলাম। 2 ইন্টু dx বাই dt দিয়ে গুণ করলাম। গুণ করার ক্ষেত্রে কোনো সমস্যা কি হয়েছে? কোনো সমস্যা কিন্তু হয় নাই, মানে তাদের মধ্যে ইমব্যালেন্স কিন্তু আসে নাই। তারা কিন্তু ব্যালেন্সড অবস্থাতেই আছে, ইমব্যালেন্সড কিন্তু আসে নাই। বলো এই রাশিটা বা এই লাইনটা আমি যে লিখছি এটা কি তোমরা মানো কিনা যে এটা ভ্যালিড? এতটুকু কি তোমরা মানো কিনা আমাকে বলো তো, যে এটা ভ্যালিড? এতটুকু তোমরা মানো কিনা বলো তো তাড়াতাড়ি বলো, অন্যদের বোলিং করো না কমেন্ট বক্সে। বলো বুঝছো? আমরা মনে করো আকাশ থেকে আনছি। কেন আনছি? এইরকম বানানোর জন্য, যে একটা রাশি এবং তার ডেরিভেটিভ এরকম বানানোর জন্য। ঠিক আছে, তাহলে এখন আমি যদি ইন্টিগ্রেশনটা করি, দেখো আমি এখন উভয় পাশে ইন্টিগ্রেশন করব। সো এই জায়গাতে 2 এর মতো থাকুক, এই জায়গাতে আমি দিলাম ইন্টিগ্রেশন সাইন, dx বাই dt, এখানে d স্কোয়ার এক্স ডিভাইড বাই dt স্কোয়ার, এটা চলে আসলো, প্লাস এই জায়গাতে 2 ওমেগা স্কোয়ার, এগুলো তো কনস্ট্যান্টের মতো থাকুক। কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন করলে কিছু যায় আসে না, এটা বাইরে চলে আসে। কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করলে এটা বাইরে চলে আসে, সমস্যা হয় না। সো এখানে আমরা ইন্টিগ্রেশন দিই, কি আছে? x dx বাই dt, এই টার্মটা এখানে চলে আসলো। দেখো আমরা জাস্ট একটা ইন্টিগ্রেশনের সাইন আনছি। এখন আমাকে একটা জিনিস বলো, এইটা যদি তোমার একটা রাশি হয়, তাহলে এইটা কি তার ডেরিভেটিভ, তাই না? এটা কি তার ডেরিভেটিভ? এইটা যদি একটা রাশি হয়, তাহলে এটা কি এটা তার ডেরিভেটিভ, তাই কি না? এটা যদি রাশি হয় তাহলে এটা তার ডেরিভেটিভ, রাইট? ইজি না জিনিসটা?
এটা রাশি হলে এটা তার একবার ডিফারেন্স করলে যেটা আসে মানে তার ডেরিভেটিভ, এটা রাশি হলে এটা তার একবার ডিফারেন্স করলে যেটা আসে মানে তার ডেরিভেটিভ। ওকে, ঠিক আছে। সো এতটুকু বুঝছো সবাই আশা করি। এখন এই ইন্টিগ্রেশনের মানটা আসলে কি হয় এটা একটু দেখো। এই ইন্টিগ্রেশনের মানটা হয় হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, মানে রাশির স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাইলে এইটার কি আসবে বলো তো? এইটার ইন্টিগ্রেশনের ভ্যালু কি আসবে? রাশি স্কোয়ার ডিভাইডেড বাই 2। তার মানে রাশির স্কোয়ার মানে ডিএক্স বাই ডিটি, এইটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাই না? রাশির স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা যদি এইটার ইন্টিগ্রেশন হয় তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে? রাশি স্কোয়ার ডিভাইড বাই 2, রাশি স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এই জায়গাতে তুমি যদি এটাকে ইন্টিগ্রেট করো তাহলে কি আসবে বলো তো? তোমার কাছে পড়ে থাকবে হচ্ছে রাশির স্কোয়ার ডিভাইডেড বাই 2, 2 কাটা চলে যাবে, সো আলটিমেটলি পড়ে থাকবে ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার প্লাস এই জায়গাতে 2 ওমেগা স্কোয়ার ছিল, ওকে 2 ওমেগা স্কোয়ার আছে, এই জায়গাতে রাশিটা কি এক্স, সো রাশির স্কোয়ার ডিভাইডেড বাই 2, তার মানে 2 কাটা চলে যাবে, সো আলটিমেটলি পড়ে থাকবে ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। বলো এতটুকু তুই বুঝছো কি না? কেউ কি বুঝছো এতটুকু? এতটুকু কেউ বুঝছো? বুঝতে পারছো? ঠিক আছে, ইন্টিগ্রেশন চ্যাপ্টার না পড়লেও চলবে, ইন্টিগ্রেশন চ্যাপ্টার পড়া লাগবে না। সো এতটুকু বুঝলেই হয়েছে যে রাশির স্কোয়ার ডিভাইডেড বাই 2, রাশির স্কোয়ার ডিভাইডেড বাই 2 এরকম কিছু একটা আসবে। সো আমি আবার বলি, যদি একটা রাশিকে ইন্টিগ্রেট করতে চাও রাশিটা দরকার এবং তার ডেরিভেটিভটা দরকার, রাশিটা দরকার এবং তার ডেরিভেটিভটা থাকা দরকার, রাশিটা দরকার এবং তার ডেরিভেটিভটা থাকা দরকার। সো এই জায়গাতে আমরা মূলত বাইরে থেকে ডিএক্স বাই ডিটি আনছি এই কারণেই যেন রাশি এবং তার ডেরিভেটিভ এই জিনিসটা যেন এক্সিস্ট করে, এই জিনিসটা যেন থাকে। সো এরপর যখন আমরা ইন্টিগ্রেট করব, দেখো রাশি আছে তার ডেরিভেটিভ আছে, রাশি আছে তার ডেরিভেটিভ আছে। এখন যখন এটাকে ইন্টিগ্রেট করব কি আসবে? রাশির স্কোয়ার ডিভাইড বাই 2, রাশির স্কোয়ার ডিভাইড বাই 2। সো এখান থেকে আসবে হচ্ছে এইটা, ঠিক আছে? দেখো কি আসবে এখান থেকে, এই যে এই রাশিটা, এটা রাশিটা না, তার মানে রাশির স্কোয়ার ডিভাইডেড বাই 2। তোমার উত্তরটা কি আসবে এতটুকু ইন্টিগ্রেশনের? রাশির স্কোয়ার ডিভাইডেড বাই 2, রাশির স্কোয়ার ডিভাইডেড বাই 2। সো এখানে যদি রাশির স্কোয়ার ডিভাইডেড বাই 2 আসে, এই যে বাইরে একটা 2 আছে, কাটাকাটি চলে যাবে, রাইট? এই জায়গাতে রাশি হচ্ছে এক্স, তার ডেরিভেটিভ হচ্ছে ডিএক্স বাই ডিটি, তাহলে আসবে উত্তর কি? রাশির স্কোয়ার ডিভাইডেড বাই 2 মানে এক্স এর স্কোয়ার ডিভাইডেড বাই 2। সো 2 কাটা চলে যাবে, পরে থাকবে ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে? সো এটাকে উল্টা চিন্তা করলে মানে এটাকে একবার ডিফারেন্সিয়েট করলেও এটা আসবে, কোনো সমস্যা নেই। বাট আমি তোমাকে অ্যাকচুয়াল লজিকে বুঝাইছি। আমি যদি এইভাবে বুঝিয়ে দিতাম যে এই লাইনটা মুখস্থ লিখো এন্ড এটাকে একবার ডেরিভেটিভ করে এটা পাবা, এইটা প্রমাণ করে দিতাম, তাহলে কিন্তু তুমি বুঝতা না জিনিসটা। সো সুন্দর করে বুঝবা যে একটা ডেরিভেটিভ করতে হলে, একটা ইন্টিগ্রেশন করতে হলে আমাদের রাশিটা দরকার, তার ডেরিভেটিভ দরকার, তারপর আমরা ইন্টিগ্রেশন করতে পারি। সো তোমাদের ইন্টিগ্রেশন করা হয় নাই বলে হয়তো একটু প্রবলেম হচ্ছে, বাট আই গেস এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, সময়ের সাথে ঠিক হয়ে যাবে। সো আমরা বর্তমানে কি পাইছি? আমরা পাইছি হচ্ছে ডিএক্স ডিভাইড বাই ডিটি, এটা হোল স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার, এখানে তো একটা প্লাস ছিল, ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0 হবে না, কারণ ইন্টিগ্রেশন যখন আমরা করি ইন্টিগ্রেশনের একটা কনস্ট্যান্ট আসে, ইন্টিগ্রেশনে আমরা একটা কনস্ট্যান্ট আসে, ইন্টিগ্রেশন শেষ করলে ইন্টিগ্রেশনের একটা কনস্ট্যান্ট আসবেই, ইন্টিগ্রেশন শেষ করলে ইন্টিগ্রেশনের একটা কনস্ট্যান্ট আসবেই, মাস্ট। এগুলো ইন্টিগ্রেশন করলে আর ভালো করে বুঝবা, ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশনের একটা কনস্ট্যান্ট আসবেই, এটা তো তোমরা দেখতে পাচ্ছ না, একটু এই পাশে নিয়ে আসি। ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট আসবে একটা, সো এখানে একটা কনস্ট্যান্ট আসবে, বুঝছো? তার মানে এখানে আসবে হচ্ছে একটা কনস্ট্যান্ট। এখন আমাদের প্রথমে এই কনস্ট্যান্টটার ভ্যালু বের করতে হবে, এই কনস্ট্যান্টটার ভ্যালু বের করতে হবে। এই কনস্ট্যান্টটার ভ্যালু এখন আমরা কেমনে বের করব? এই কনস্ট্যান্টটার ভ্যালু এখন আমরা কেমনে বের করব? সো এখানে আমাদের দিতে হবে একটা কন্ডিশন, একটা কন্ডিশন দিয়ে আমাদের এই কনস্ট্যান্টটার ভ্যালু বের করতে হবে, একটা কন্ডিশন দিয়ে আমাদের এই কনস্ট্যান্টটার ভ্যালু বের করতে হবে। কন্ডিশনটা দিব হচ্ছে আমরা পজিশনের উপর। দেখো আমরা একটা জিনিস দেখছি না, একটা জিনিস দেখছি যে সিম্পল হারমোনিক মোশন কেমনে ঘটে, এই যে টু এন্ড প্রো মোশন ঘটে না, এমনে এমনে মোশন ঘটে, এমনে এমনে মোশন ঘটে। তাইলে একটা জিনিস বলো তো, এইটা যখন সর্বোচ্চ দূরে মানে একদম বিস্তারে, মানে বস্তুটা যখন একদম দূরে চলে গেছে, তখন সে যাচ্ছে এবং জাস্ট টার্ন করে ব্যাক করতেছে, যাচ্ছে এবং জাস্ট থেমে 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 যে একদম টার্ন করে ব্যাক করতেছে, রাইট? তার মানে একদম সর্বোচ্চ বিস্তারে তার বেগটা কত? তার সর্বোচ্চ বিস্তারে তার বেগটা কত? 0 না? মনে করো একটা বস্তুকে আমি উপরের দিক নিক্ষেপ করে নিচে ফেকছি, তাহলে বলো তো এটা সর্বোচ্চ উচ্চতায় তার বেগটা কত? তার সর্বোচ্চ উচ্চতায় তার বেগটা কত? তার সর্বোচ্চ উচ্চতায় তার বেগটা হচ্ছে 0, একদম উপরে উঠে তারপর নিচে নামতেছে। এটাও ঠিক তাই, একটা বস্তু যখন সিম্পল হারমোনিক মোশন করতেছে এইরকম ভাবে একদম ম্যাক্সিমাম দূরত্বে
তার বেগটা 0 হয়ে যায়। এটি একটু পরে আমরা ভেলোসিটি পড়ার সময় আরো ভালো করে বুঝবো। একদম সর্বোচ্চ দূরত্বে তার বেগটা 0 হয়ে যায়। ওই কন্ডিশনটাই আমরা দিব, ওই জায়গাতে, যে যদি আমাদের এক্স এর ভ্যালুটা, এক্সটা যদি এ হয়, মানে একদম সর্বোচ্চ দূরত্বে মানে একদম বিস্তারে আমাদের বেগটা 0 হয়। বেগ মানে কি? dx বাই dt, এটাকে মূলত বেগ বলে। x কে একবার ডিফারেন্সিয়েট করে যেটা পাই সেটাই মূলত বেগ। সো এই বেগটা 0 হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের মেইন কন্ডিশনটা। ঠিক আছে? সো এখন আমি যদি এই জায়গাতে ওই কন্ডিশনটা অ্যাপ্লাই করি, তাহলে দেখো তো কি আসে, 0 স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ইকুয়ালস টু সি এর ভ্যালু। তার মানে সি এর প্রকৃতপক্ষে ভ্যালু কত পেয়ে গেছি? ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, ওমেগা স্কোয়ার এক্স এ স্কোয়ার, সি এর ভ্যালু পেয়ে গেছি। তার মানে আমার ইকুয়েশনটা এখন কি পড়ে গেছে, মানে ইকুয়েশনটা এখন কি হয়ে গেছে? dx বাই dt এটার হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু, এখন কি সি লিখবো? সি লিখবো না, সি এর ভ্যালু তো পেয়ে গেছি। তার মানে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। বুঝছো? এখনো কিন্তু ইন্টিগ্রেশন শেষ হয় নাই, এখনো কিন্তু একটা ডেরিভেটিভ আছে। দুইবার ইন্টিগ্রেশন করতে হবে, একবার মাত্র করছি আমরা। সো এটাকে এখন আবার আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। সো এই জায়গাতে আমাদের মূলত যে রাশিটা পাবো সেটা হচ্ছে এইরকম, যে dx ডিভাইড বাই dt এটার হোল স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এই রাশিটাকে ওই পাশে নিয়ে গেলাম। এখন যদি এখানে রুট করি তাহলে dx বাই dt সমান কি পাবো? dx বাই dt সমান আমরা পাবো হচ্ছে ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই জিনিসটা পাবো। ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। জাস্ট নর্মাল ক্যালকুলেশন করছে, এখন এটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে। সো ইন্টিগ্রেশন করার সময় এক্স এর সাথে এক্স এর ডেরিভেটিভ থাকে, ওয়াই এর সাথে ওয়াই এর ডেরিভেটিভ থাকা লাগে, বা টি এর সাথে টি এর ডেরিভেটিভ থাকা লাগে। ঠিক আছে? সো এই জায়গাতে আরেকবার ইন্টিগ্রেশন করার জন্য dx এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হলে এক্স এর রাশিগুলো এই পাশে আনা লাগবে আমাদের। সো আমাদের এক্স এর রাশিগুলো যেটা আছে এটাকে আমাদের এই পাশে নিয়ে আসা লাগবে, যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অ্যান্ড ডিটিটাকে আমরা ওই পাশে সরাই নিই, ওমেগা ডিটি। এখন এটাকে আমরা করব হচ্ছে ইন্টিগ্রেশন। আমি জানি তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, এটাকে আমরা করব হচ্ছে ইন্টিগ্রেশন। সো মনে রাখবা এইটুকু টার্মকে ইন্টিগ্রেশন করলে আসে হচ্ছে সাইন ইনভার্স। এটা ইন্টিগ্রেশন চ্যাপ্টার করলে পড়বা যে এক্স বাই এ, এইটুকুকে ইন্টিগ্রেশন করলে এই জিনিসটা আসে। এটা আমি বলতেছি না, এটা পড়াবে তোমাদের রয়্যাল টিচার অভিদত্ত দাদা এবং কাজী রাকেবুল ভাইয়া। সো এটাকে ইন্টিগ্রেশন করলে আসবে কি? সাইন ইনভার্স এক্স বাই এ। মাইনা নাও আপাতত, ইন্টিগ্রেশন চ্যাপ্টারে পড়বা। ঠিক আছে? আর এইটাকে ইন্টিগ্রেশন করলে এখানে জাস্ট একটা টি আসবে, ওমেগা টি, প্লাস একটা কনস্ট্যান্ট আসবে। আরেকবার ইন্টিগ্রেশন করতেছি, আরেকবার একটা কনস্ট্যান্ট আসবে। ওই কনস্ট্যান্টটার নাম মনে করো আমরা দিলাম হচ্ছে ডেল। জাস্ট একটা কনস্ট্যান্টের নাম। তাইলে এখন এটাকে সাইন ইনভার্সটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে তুমি পাবা এক্স বাই এ, এটা সমান সমান হচ্ছে সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাইলে এক্স সমান তুমি এখান থেকে পেয়ে যাবা এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। বুঝছো কাহিনী কি হয়েছে? বুঝছো? আমরা ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করে এক্স্যাক্ট সেম ইকুয়েশনটা পাইছি। আমি জানি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করা তোমাদের একদমই দরকার নাই, যারা না বুঝছো কোনো দরকার নেই, বাট যারা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পড়ে ফেলছো তোমাদের এটা বোঝা একদম ডাল ভাত। কারণ ইন্টিগ্রেশন চ্যাপ্টারে এর থেকে আরো বহুত কঠিন ইন্টিগ্রেশন তোমরা করো, ওইখানে তোমার কি বলে ইন্টিগ্রেশন বাই পার্টস করো, আরো অনেক কাহিনী তোমরা ওই জায়গাতে করো। যারা ইন্টিগ্রেশন চ্যাপ্টার ভালো করে পড়ছো তোমাদের জন্য একদম ডাল ভাতে ইন্টিগ্রেশন। সো এটা না বুঝলে কোনো প্যারা নিও না, আমি জাস্ট তোমাদের দেখাইলাম যে আসলে অ্যাকচুয়ালি আমাদের এইটাই ছিল আমাদের মেইন ফান্ডামেন্টাল ইকুয়েশন, অ্যান্ড এইটাকে সলভ করলেই আমাদের আসলে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনটা আসে। বাট আমি যদি তোমাকে প্রথমেই এইভাবে সলভ করে এই ইকুয়েশনটা আইনা দিতাম, একটুও তোমার মজা লাগতো না, একটুও তুমি ফিল পাইতা না। যে কারণে আমরা এই জিনিসটাকে প্রমাণ করছি, সেম ইকুয়েশনটাকে প্রমাণ করছি হচ্ছে একটা অ্যানালজি দিয়ে, যে এইরকম হয়, এইরকম ভাবে একটা ইকুয়েশন হয়, একটা অ্যানালজি দিয়ে আমরা জিনিসটা প্রমাণ করছি। সো এটা তোমার হচ্ছে বোঝা লাগবে না, সলভটা জাস্ট মানার জন্য মানানোর জন্য দেখাইলাম, বাট সলভটা একদমই বোঝা লাগবে না।
ইন্টিগ্রেশন চ্যাপ্টার পড়লে এই সলভটা তুমি এমনিই বুঝবা। যতটুকু বোঝানোর দরকার ততটুকু আমার পক্ষ থেকে আমি বুঝাই দিছি, বাকিটা ইন্টিগ্রেশন চ্যাপ্টার পড়ার সময় পালা। ঠিক আছে? স্যার বোরিং পড়াশোনা না পড়া, এগুলো শুধু শুধু বোরিং পড়াশোনা। বলো মোটামুটি বুঝছো ডিরাইভেশনটা যে কেমনে আসা উচিত ছিল? বলো মোটামুটি বুঝছো কিনা? বলো মোটামুটি বুঝছো? মোটামুটি বুঝছো? মোটামুটি বুঝছো যে একটা রাশিকে ইন্টিগ্রেট করতে হলে এটাকে ইন্টিগ্রেট করতে হবে দুইবার, তাইলে আমরা মেইন ইকুয়েশন পাবো। ইন্টিগ্রেট করতে হলে এরকম কিছু একটা লাগে, যে রাশিটা লাগে তার একবার ডেরিভেটিভ লাগে, রাশিটা থাকে তার একবার ডেরিভেটিভ লাগে। ঠিক আছে? রাশিটা লাগে তার একবার ডেরিভেটিভ লাগে। সো এরকম আসলে আমরা ইন্টিগ্রেট করতে পারি, এরকম আসলে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। সো এটা আনার জন্য আমরা 2 × dx/dt দিয়ে গুণ করছি। সো এরপর যখন আমরা ইন্টিগ্রেশন করবো, দেখো আমাদের কাছে রাশি চলে আসছে এবং তার ডেরিভেটিভ চলে আসছে, রাশি চলে আসছে তার ডেরিভেটিভ চলে আসছে। এখন যদি এই জিনিসটাকে ইন্টিগ্রেট করি, তাইলে এক্স কে ইন্টিগ্রেট করলে আসে হচ্ছে x² / 2, মানে রাশিটা যেটা আছে রাশির স্কোয়ার ডিভাইডেড বাই 2। একজন জিজ্ঞেস করছে স্কোয়ার কেমনে আসছে, এই যে এমনি আসছে। এই যে এটা রাশি, রাশির একবার ইন্টিগ্রেট করলে আসে রাশির স্কোয়ার ডিভাইডেড বাই 2, তার মানে এক্স কে ইন্টিগ্রেট করলে আসবে x² / 2। সো x² / 2 আসছিল, এই 2 আর বাইরের 2 কাটাকাটি চলে গেছে। সো এই কারণে আসছে শুধুমাত্র ω²x²। অ্যান্ড এই জায়গাতে পড়ে থাকবে ω(x) প্লাস ω(x)/dt, সরি dx/dt হোল স্কোয়ার, মানে রাশির স্কোয়ার ডিভাইডেড বাই 2। ঠিক আছে? ওকে, এরপর তুমি এটাকে একটা কন্ডিশন বসাইলা, কারণ সি এর ভ্যালুটা বের করতে হবে। প্রত্যেকটা ইন্টিগ্রেশনের পরে একটা করে কনস্ট্যান্ট আসবে, প্রত্যেকটা ইন্টিগ্রেশনের পরে। সো এই জায়গাতে সি এর ভ্যালুটা তোমাকে কন্ডিশন দিয়ে বের করতে হবে যে তোমার যখন বিস্তারটা সর্বোচ্চ তখন বেগটা সর্বনিম্ন, বিস্তারটা যখন সর্বোচ্চ তখন বেগটা সর্বনিম্ন। সো এইটা তুমি বসায় সি এর ভ্যালুটা বের করলা, সি এর ভ্যালুটা বসাইলা, আরেকবার ইন্টিগ্রেশন করলা, তোমার আনসারটা চলে আসবে। বুঝছো? সো এটা মনে রাখতে হবে না, এটা ডেরিভেশন মনে রাখতে হবে না, তোমার জাস্ট মনে রাখতে হবে এই ফর্মুলাটা, যে সিম্পল হার্মোনিক মোশনের বেসিক ফর্মুলা হচ্ছে এটা। অ্যান্ড আমরা কেমনে বের করছি ওই অ্যানালজিটাও লাগবে। একটা সার্কুলার মোশনের শ্যাডোটা যেটা, সেটাই হচ্ছে আমাদের সিম্পল হার্মোনিক মোশন। একটা সার্কুলার মোশনের যে শ্যাডো, সেই শ্যাডোটাই হচ্ছে আমাদের সিম্পল হার্মোনিক মোশন। বুঝতে পারছো? সো এইটুকু কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমাকে বলো যে সার্কুলার মোশনের উলম্ব শ্যাডোটা, মানে সার্কুলার মোশনের যে শ্যাডোটা, সেই শ্যাডোটাই হচ্ছে আমাদের কি সিম্পল হার্মোনিক মোশন। এতটুকু ক্লিয়ার থাকলে আমাকে বলো যে এই সার্কুলার মোশনটা যেটা হচ্ছে, এর যে শ্যাডো, আমি যদি এটাতে লাইট ধরি তাহলে এর যে ছায়াটা আমরা দেখতে পাবো, ওই ছায়াটাই সিম্পল হার্মোনিক মোশন। এন্ড ওই ছায়াটার ইকুয়েশন এরকম আসে, এটা গত ক্লাসে দেখছিলাম আমরা। সো এতটুকু বুঝছো কিনা আমাকে বলো, এতটুকু বুঝছো কিনা বা এতটুকু মনে আছে কিনা এটা বলো, যে সার্কুলার মোশনটার শ্যাডোটা হচ্ছে আমাদের এই ইকুয়েশন, বা শ্যাডোর ইকুয়েশনটা হচ্ছে এই ইকুয়েশন। ঠিক আছে? ওকে, চলো এখন ম্যাথ করি অনেকগুলা। সো এই টাইপের ম্যাথ আমরা গত ক্লাসেও দেখছি। এই জায়গাতে একটা ইকুয়েশন দেওয়া আছে আমাদেরকে বলছে যে তার কম্পাঙ্ক এবং আদি দশা কত। ঠিক আছে? দেখো তার পর্যায়কাল বলে দিছে, মানে টি এর ভ্যালু বলে দিছে। আমি বলছিলাম যে টি, ওমেগা, তারপর ফ্রিকোয়েন্সি, তারা সবাই কি একই মায়ের পেটের ভাই। সো একটা দেয়া আছে, মানে আরেক বাকিগুলোও দেয়া আছে। সো ওমেগা সমান তুমি কি জানো? 2π/t, রাইট? ওমেগা সমান একটা ফর্মুলা ছিল 2π/t। সো এখানে তোমার টি এর ভ্যালু দেওয়া আছে, তুমি জাস্ট বসাও, তাহলে তুমি এখানে পেয়ে যাবে যে π/10। এটাই হচ্ছে তোমার ওমেগার ভ্যালু, এত রেডিয়ান পার সেকেন্ড। বুঝতে পারছো? একদম ক্লিয়ার। তাহলে এই জায়গাতে আমাদের ইকুয়েশনটা পড়ে থাকে কি, যে ওই সরল সুন্দর স্পন্দনের ইকুয়েশনটা হয় এইরকম, যে 5 sin ওমেগার ভ্যালুটা কত? π/10 প্লাস ডেল্টা। এই ডেল্টাটাই হচ্ছে আদি দশা বা ইনিশিয়াল দশা বা ইনিশিয়াল ফেজ। এই ডেল্টা ভ্যালুটা বের করতে হলে কি লাগে আমাদের? এই ডেল্টা ভ্যালুটা বের করতে হলে আমাদের ইনিশিয়াল দূরত্বটা বলে দেয়, সেই কন্ডিশনের উপর বেস করে আমরা আসলে বের করি। সো তোমাকে বলে দিছে যে এক্স যখন তোমার হচ্ছে টি যখন 0, একদম শুরুতে, একদম আদিতে, তখন সরণ হচ্ছে 0.05, এটা তোমাকে বলে দিছে। সো এই জিনিসটা জাস্ট এখানে পুট করো এখন। সো এক্স এর ভ্যালু যখন 0.05, এই কষ্ট এই জায়গাতে 5 ছিল, সাইন ওমেগা টির ভ্যালুটা তখন 0 হয়ে যাবে, তার মানে 0 প্লাস ডেল্টা। বুঝা গেছে? তাহলে এখান থেকে তুমি ডেল্টার ভ্যালু বের করবা। তাহলে বাম পাশে কি চলে আসবে? বাম পাশে চলে আসবে 0.05 ডিভাইডেড বাই 5, এখানে চলে আসবে সাইন ডেল্টা। এখন এই ডেল্টার ভ্যালু কেমনে বের করবা তুমি? সাইন ইনভার্স এই ভ্যালুটা ক্যালকুলেটরে জাস্ট পুট করবা, বাট সাবধান, ক্যালকুলেটরটা কোন মোডে রাখবা? রেডিয়ান মোডে রাখবা। ক্যালকুলেটরটা কোন মোডে রাখবা? রেডিয়ান মোডে রাখবা, কারণ আমরা ইকুয়েশনটা লিখতেছি রেডিয়ান মোডে, পাই দিয়ে। সো ক্যালকুলেটরটা কোন মোডে রাখবা? রেডিয়ান মোডে রাখবা। তারপর কি লিখবা? সিম্পলি লিখবা সাইন ইনভার্স 0.05 ডিভাইডেড বাই 5, যেটা আসে সেটাই তোমার উত্তর, মানে 0.01। তার মানে তোমার এই ডেল্টার ভ্যালুটা আসবে হচ্ছে 0.01।
ঠিক আছে, বুঝতে পারছো? এত মিটার, এত মিটার না, এত রেডিয়ান, সরি, এত রেডিয়ান। এককটা তোমাকে লিখতে হবে, এটা অ্যাঙ্গেল দিয়ে বের করছো তুমি, অ্যাঙ্গেল রেডিয়ান এককে বের করছো, বুঝছো? তুমি যদি থিটা এককে বের করো তুমি কিন্তু সরাসরি এই ইকুয়েশনটা লিখতে পারবে না, একদম শেষে যায় যে তুমি ইকুয়েশনটা লিখবা, তার মানে সুতরাং ওইটার গতির সমীকরণ এইরকম যে 5 sin π/10 × t, তারপরে যে তুমি ডেল্টাটা লিখবা ওইখানে তুমি থিটার ভ্যালু লিখতে পারবা না, তোমাকে এইটা রেডিয়ানে লেখছো, তার মানে এটাও রেডিয়ান মোডেই লেখা লাগবে, তার মানে 0.01। বলো বুঝছো কিনা ম্যাথটা? এই টাইপের ম্যাথ কিন্তু আসবে, এই টাইপের ম্যাথ অনেক জায়গাতে আসে, অ্যাডমিশনেও চলে আসে। সো বুঝতে পারছো কিনা? সো আমার এই পুরো সিরিজে, পুরো যেই প্লেলিস্টটা আছে সবটার মধ্যেই যত টাইপের ম্যাথ তোমাদের আসা উচিত, যত টাইপের ম্যাথ তোমাদের আসতে পারে, সব টাইপের ম্যাথই আমি করায় দেবো, একটা না 1000টা ম্যাথ করায় দিব, ঠিক আছে? তোমাদের কোনো চিন্তাই করতে হবে না। বলো বুঝতে পারছো কিনা? বুঝছো? ওকে, প্রণয়, বিপ্লব, নীরব, ক্লিয়ার সবাই? ঠিক আছে, সবাই ক্লিয়ার। তাইলে পরের ম্যাথে যাই। পরের ম্যাথটা কিরকম ছিল? এইরকম, এইরকম টাইপের ম্যাথ খুবই ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য। ভার্সিটি অ্যাডমিশনগুলোতে এইরকম টাইপের ম্যাথ অনেক আসবে, অনেক আসবে ভার্সিটি অ্যাডমিশনগুলোতে। তোমাকে বলবে এই একটা সরল সুন্দর স্পন্দনের ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এইটা হয়, একটা সরল সুন্দর স্পন্দনের ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এইটা হয়, তার পর্যায়কাল কত? দেখো এইরকম ম্যাথ যদি এইচএসসিতে আসে তুমি কি করবা? তুমি বলবা যে এটাকে একটা সরল স্পন্দনের আদর্শ ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে তুলনা করে পাই। আদর্শ ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি ছিল? d²x/dt² প্লাস ω²x = 0। আদর্শ সমীকরণটা ছিল এইটা। তুমি বলবা আদর্শ সমীকরণের সাথে তুলনা করে পাই, আদর্শ সমীকরণের সাথে তুলনা করে পাই। তুমি যদি এই আদর্শ সমীকরণের সাথে এই সমীকরণটা তুলনা করো, তাহলে আমাকে বলো তো ω² ভ্যালুটা অ্যাকচুয়ালি কত? ω² ভ্যালুটা অ্যাকচুয়ালি কত? ω² ভ্যালুটা অ্যাকচুয়ালি কত? 16। সবসময় তুমি ওমেগার ভ্যালুটা পাওয়া যাবে, ω² ভ্যালুটা তুমি পাওয়া যাবে। এটার সাথে তুমি যদি ওই ইকুয়েশনটা তুলনা করো, ω² ভ্যালুটা তুমি পাওয়া যাবে। এন্ড ওমেগা তুমি যখন একবার পাওয়া যাবা, তার মানে ওমেগা পাওয়া গেছো মানে তুমি টাইম পিরিয়ডও পাওয়া গেছো, তুমি ফ্রিকোয়েন্সিও পাওয়া গেছো, সবই তুমি জানো। এখন তোমার কাছে যেটা বের করতে বলে সেটাই তোমার কাছে উত্তরটা তুমি বের করে দিবা। তাহলে এখান থেকে ওমেগা আসবে তোমার 4, একবার রুট ওভার করলে তোমার আসবে হচ্ছে 4। তারপর টাইম পিরিয়ড বের করবা, তার মানে ওমেগা থেকে টাইম পিরিয়ড আমরা কেমনে যাব? আমরা জানি ওমেগা = 2π/t, তার মানে টাইম পিরিয়ড = হচ্ছে 2π/ω। তাহলে ওমেগার ভ্যালু যদি 4 হয়, তাহলে টাইম পিরিয়ড আসবে হচ্ছে তোমার π/2 এত সেকেন্ড। বুঝতে পারছো? তার মানে উত্তরটা কি তোমার π/2। বলো ক্লিয়ার কিনা ম্যাথটা? ক্লিয়ার কিনা ম্যাথটা? একদম বলো ক্লিয়ার, ক্লিয়ার? ঠিক আছে, এটা যদি ক্লিয়ার হয় এইটা উত্তর করো। অ্যাডমিশনে এই টাইপের ম্যাথ আসে, আমি এখন যেটা লিখে দিব তোমাকে, এখন আমি লিখে দিলাম এইরকম, মনে করো যে 100 d²x/dt² প্লাস এই জায়গায় তোমাকে দিলাম হচ্ছে 2500x = 0। তোমাকে বললাম যে এটার ওমেগার ভ্যালু কত, এই ইকুয়েশনটার ওমেগার ভ্যালু কত, এই ইকুয়েশনটার ওমেগার ভ্যালু কত? বলো এই ইকুয়েশনটার ওমেগার ভ্যালু কত? তাড়াতাড়ি অ্যান্সারটা বের করে বলো তো। প্রথমে বলো এটা কি আদর্শ সমীকরণের মতো আছে? আদর্শ সমীকরণটা যেই শেপের এটা কি ওই শেপের? আদর্শ সমীকরণটা যেই শেপের এটা কি ওই শেপের? আদর্শ সমীকরণটা যেই শেপের ওইটা কি সেই শেপের? 50 যারা বলে দিচ্ছ তারা ভুল করবা। আদর্শ সমীকরণটা যেই শেপের এটা কিন্তু সেই শেপের না। আদর্শ সমীকরণটা যেই শেপের এটা কিন্তু সেই শেপের না। আদর্শ সমীকরণটা কি শেপের ছিল? আদর্শ সমীকরণটা ছিল এইরকম যে d²x/dt² প্লাস ω²x = 0। তার মানে d²x/dt² এটার সাথে কোনো সহগ ছিল না। আদর্শ সমীকরণে এটার সাথে কোনো সহগ ছিল না। তার মানে এইটা থেকে তুমি ডিরেক্টলি এটার সাথে তুলনা করতে পারবা না, এটার সাথে ডিরেক্টলি তুমি তুলনা করতে পারবা না। তার মানে এটার সাথে ডিরেক্টলি তুলনা করতে হইলে তোমাকে উপরের সমীকরণটাকে আগে 100 দিয়ে ভাগ করতে হবে। সো 100 দিয়ে যদি ভাগ করো, তুমি যদি আগের উপরের সমীকরণটাকে 100 দিয়ে যদি ভাগ করো, এই সমীকরণটাকে তুমি যদি 100 দিয়ে ভাগ করো, তাহলে তুমি কি পাবা আমাকে বলো। এটাকে যদি 100 দিয়ে ভাগ করো, তুমি যে জিনিসটা পাবা সেটা হচ্ছে d²x/dt² প্লাস এখানে কি পাওয়া যাবে 25x = 0। তাহলে এখন তুমি তুলনা করতে পারবা, এখন তুমি তুলনা করতে পারবা
যে ওমেগা স্কোয়ার তুলনা করে পাই ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 25, তার মানে ওমেগার ভ্যালুটা হচ্ছে 5। একবার ওমেগা পাওয়া গেছো, তার মানে টাইম পিরিয়ড পাওয়া গেছো, ফ্রিকোয়েন্সি পাওয়া গেছো, সব কিছুই তোমার দখলে, রাইট? তার মানে টাইম পিরিয়ডটা কত হবে? 2 পাই বাই ওমেগা বা 2 পাই বাই 5। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? বলো তো ক্লিয়ার কিনা? ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা সবাই? একটা করে সি লিখো যদি এটা ক্লিয়ার হয়। এন্ড এটা অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যাডমিশনে এই টাইপের এমসিকিউ খুব বেশি আসে, অ্যাডমিশনে খুব বেশি আসে এই টাইপের এমসিকিউ, যে তোমাকে এইরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে বলবে যেটার মধ্যে ওমেগার ভ্যালু কত। অ্যাডমিশনে আসে, তুমি একটু অ্যাডমিশনের প্রশ্নগুলো দেখলেই বুঝবা, অ্যাডমিশনের প্রশ্নগুলো দেখলেই বুঝবা। এটা এইচএসসিতেও আসে, অ্যাডমিশনেও আসে। সো একটা প্রশ্ন তোমাকে দেখাই, এই যে দেখো বুটেক্সে আসছে 18-19 সালে, সেম একটা সমীকরণ। তাড়াতাড়ি বলো তো, 1 সেকেন্ডে উত্তর বলো তো, ওমেগার ভ্যালু কত, কৌণিক কম্পাঙ্ক কত বলো তো, কৌণিক কম্পাঙ্ক কত বলো তো, 1 সেকেন্ডে বলো। বুটেক্সে আসছে প্রশ্নটা 18-19-এ, 1 সেকেন্ডে উত্তর বলো যে ওমেগার ভ্যালু কত। সো এই জায়গাতে এটাকে আদর্শের সাথে তুলনা করে তুমি পাওয়া যাবে হচ্ছে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 9, তার মানে ওমেগার ভ্যালুটা হয়ে যাচ্ছে হলো 3। দ্যাটস ইট, দ্যাটস সিম্পল। ওকে, সো বোঝা গেছে ব্যাপারটা, তাই না? সো গত ক্লাসে তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, এই যে এই কুমিল্লা বোর্ড 2021-এর প্রবলেমটা। সো এটা তোমাকে হোমওয়ার্ক করতে বলছিলাম যে এটার গ নাম্বারটা করবা, কখ বাদ গ নাম্বারটা করবা, যে দশা ধ্রুবক কত, মানে দশার ফেজ, ইনিশিয়াল ফেজটা কত, ঠিক আছে, ডেল্টা কত, ঠিক আছে। সো আমাদের কাছে প্রশ্নে কি বলছে দেখো, যে এই জায়গাতে একটা কণা সাম্যাবস্থা থেকে এত মিটার টেনে ছেড়ে দিলে এটি এত মিটার বিস্তারে দুলতে থাকে। তার মানে বিস্তারটা বলে দিছে 0.012, এটা তোমার বিস্তারটা বলে দিছে, রাইট? বিস্তারটা বলে দিছে। তাহলে আমাকে বলো ওই সমীকরণ, মানে একটা আদর্শ সমীকরণ কেমন হবে, একটা সিম্পল হার্মোনিক মোশনের আদর্শ সমীকরণ কেমন হবে? এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটাই কি একটা সিম্পল হার্মোনিক মোশনের আদর্শ সমীকরণ হবে? এটাই কি আদর্শ সমীকরণ? এরকম হবে না? এরকমই হবে। সো এই জায়গায় তোমার এ এর ভ্যালুটা অলরেডি বলে দিছে, তাহলে তুমি সেটা ইকুয়েশনে পুট করে ফেলো যে 0.12 সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এখন এই জায়গাতে তোমাকে যদি ওমেগার ভ্যালুটা চাইতো, ওমেগার ভ্যালুটা তোমার কাছে যদি চাইতো, মানে কৌণিক কম্পাঙ্কের ভ্যালুটা যদি চাইতো, সেটা তুমি কিন্তু অলরেডি বের করো নাই, দেয়া নাই উদ্দীপকে। সেটা তুমি কি থেকে বের করতা? কৌণিক কম্পাঙ্কের ভ্যালুটা এই যে এইটা থেকে বের করতা। সো আমাকে বলো, এটা যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়, তাহলে ওমেগা স্কোয়ারের ভ্যালু কত এখান থেকে এক লাইনে বের করবো। ওমেগা স্কোয়ারের ভ্যালু হচ্ছে 4 পাই স্কোয়ার। তার মানে তুমি খুব ইজিলি এখান থেকে পেয়ে গেছো যে ওমেগার ভ্যালু হয়ে যাবে হচ্ছে 2 পাই। বুঝছো? ওমেগার ভ্যালু যদি 2 পাই হয়, তাহলে টি এর ভ্যালু কত? 2 পাই বাই ওমেগা, 2 পাই বাই ওমেগা, দ্যাট ইজ 1 সেকেন্ড। তার মানে তুমি টাইম পিরিয়ডে খুব ইজিলি বের করে ফেলতে পারতেছো। তার মানে এই ইকুয়েশনের এই যে সরলচুম্বকীয় স্পন্দনটা চলতেছে, সেটার ব্যবকলনীয় সমীকরণ বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেয়া আছে, সেখান থেকে তুমি ওমেগার ভ্যালুটাও পেয়ে গেছো। ওমেগার ভ্যালুটা 2 পাই। সো তোমার ইকুয়েশনে তুমি সেটাও পুট করে ফেলো যে x ইকুয়ালস টু 0.12 সাইন, তারপর তোমার এই জায়গাতে ওমেগার ভ্যালু কত? ওমেগার ভ্যালু হচ্ছে এই জায়গাতে 2 পাই ইন্টু টি প্লাস ডেল্টা। বুঝতে পারছো ওমেগার ভ্যালুটা? বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝতে পারছো? বলো বুঝতে পারছো কিনা? ঠিক আছে, আচ্ছা আবার বোঝাবো। কোন পার্টটা আবার বোঝাবো? কোন পার্টটা আবার বোঝাবো? এই যে দেখো, তোমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দিছে, সেখান থেকে তুমি ওমেগার ভ্যালুটা খুব ইজিলি বের করে ফেলতে পারবা যে এই এক্স এর সাথে যে সহগটা সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার, তার মানে এখান থেকে ওমেগার ভ্যালুটা তুমি পেয়ে যাবে 2 পাই। সো এক্স ইকুয়ালস টু, বিস্তার তো আগে থেকে দেওয়া ছিল, সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, ওমেগার ভ্যালুটা হচ্ছে তোমার 2 পাই। দ্যাটস ইট। ওকে, আচ্ছা। সো এই জায়গাতে একটা জিনিস দেখো, তোমাকে বলে দিছে কি, শুরুতে একদম যাত্রার শুরুতে, একদম যাত্রার শুরুতে বস্তুটাকে কতটুকু টেনে ছাড়ছে, কতটুকু টেনে ছাড়ছে একদম যাত্রার শুরুতে। মানে যাত্রার শুরুতে বস্তুটা কোথায় ছিল, একদম যাত্রার শুরুতে বস্তুটা সাম্যাবস্থা থেকে কতটুকু দূরে ছিল, এটা তোমার কিন্তু প্রশ্নে বলে দিছে যে এতটুকু দূরত্ব টেনে ছেড়ে দিয়েছিল, এতটুকু দূরত্ব টেনে ছেড়ে দিয়েছিল। এটা কেমনে দুলছে, দ্যাটস দ্য ডিফারেন্ট পয়েন্ট, যে কেমনে এত বিস্তারে দুলছে। এই যে এইটা থেকে তো এটার বিস্তার বড়, ওইটা ডিফারেন্ট পার্ট, ওইটা আমরা বলতেছি না। বাট যাত্রার শুরুতে একদম স্টার্টিং এ বস্তুটাকে কতটুকু টেনে ধরে আমি ছাড়ছি, কতটুকু টেনে ধরে আমি ছাড়ছি, আমি কতটুকু টেনে ধরে ছাড়ছি বলো তো, কতটুকু টেনে ধরে আমি ছাড়ছি?
কতটুকু টেনে ধরে ছাড়ছি? আমি টেনে ধরে ছাড়ছি 0.15, 0.015, রাইট, 0.015। তাইলে আমার ইনিশিয়াল বিস্তারটা এই জায়গাতে কত? ইনিশিয়াল বিস্তারটা আমাদের কত, মানে t=0 সময়ে বস্তুটা কোথায় ছিল? এটা কিন্তু প্রশ্নে এই জায়গাতে বলা আছে, এই যে একদম সাম্য অবস্থা থেকে এতটুকু টেনে ছেড়ে দিছে। তার মানে একদম শুরুতে তার পজিশন কত ছিল? যখন থেকে আমি গণনা শুরু করছি তখন তার পজিশনটা কোথায় ছিল? x= এততে ছিল। সো এটাই হচ্ছে এই জায়গাতে ডেল্টা বের করার জন্য টুইস্টটা। তার মানে যখন t=0 তখন তোমার x এর ভ্যালুটা কত ছিল? x এর ভ্যালুটা ছিল হচ্ছে 0.015 এত মিটার। একদম ইনিশিয়াল কন্ডিশন দিয়ে আমাদের ইনিশিয়াল থিটাটা বের করতে হয় বা ইনিশিয়াল ফেজটা বের করতে হয়। তাহলে এখানে তুমি ভ্যালুটা বসাও, 0.015 = 0.12 সাইন, এই জায়গাতে টি এর ভ্যালু 0 বসালে পরে চলে আসবে 0 প্লাস ডেল্টা। তুমি সাইন ইনভার্স করো, দেখবা যে ডেল্টার ভ্যালুটা চলে আসবে হচ্ছে এইরকম, যে সাইন ইনভার্স 0.015 ডিভাইডেড বাই 0.12, কত ভ্যালু আসবে? তোমার ভ্যালুটা আসবে 0.1253 এত রেডিয়ান। বলো বুঝছো কিনা ম্যাথটা? সবার ক্লিয়ার কিনা বলো? একদম ক্লিয়ার, পরিষ্কার কিনা? পানির মতো ক্লিয়ার কিনা? তাড়াতাড়ি জানো যে একদম পানির মতো ক্লিয়ার, ম্যাথটা একদম পানির মতো ক্লিয়ার। সবাই জানো যে ম্যাথটা একদম পানির মতো ক্লিয়ার। বুঝতে পারছো? বোর্ডে আসা প্রশ্ন, এরকম প্রশ্ন কিন্তু আসে যে বিস্তার কত, তারপর হচ্ছে তোমার কত, একটা ইনিশিয়াল ফেজ কত এবং কৌণিক কম্পাঙ্ক কত, একদম আসে কিন্তু। ঠিক আছে, সো বের করতে পারবা এই টাইপের ম্যাথগুলা, যে তোমার ইনিশিয়াল কন্ডিশনটা এটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। ডেল্টা ডেল্টা বের করতে হলে তোমার ইনিশিয়াল কন্ডিশনটা হচ্ছে মেইন ফ্যাক্টর, শুরুর কন্ডিশনটা হচ্ছে মেইন ফ্যাক্টর। ঠিক আছে, ওকে। সো এখন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেলোসিটি বা বেগ। যে সরল স্পন্দনের বেগ কত, আমরা এতক্ষণ পর্যন্ত যেটা বের করতেছি সেটা হচ্ছে যে সরণ কত, যে টি সময় পরে সরণ কত, মানে কোথায় থাকবে সেটা বের করতে পারতেছি। ওকে, টি সময় পরে সেটা সরণ কত, কোথায় থাকবে সেটা কিন্তু বের করতে পারতেছি। যে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এখানে টি এর ভ্যালু পুট করলে এক্স এর ভ্যালু পাওয়া যাবো, এটা পাওয়া যাবো। এখন আমার দরকার হচ্ছে বেগ কত, যে টি সময় পরে বস্তুটার ভেলোসিটি কত হবে, বেগ কত হবে। সো সরণকে একবার ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো? সরণকে একবার ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো হচ্ছে বেগ। তার মানে আমাদের সরণ ছিল হচ্ছে এইরকম, যে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা ছিল আমাদের সরণ। এটাকে যদি একবার ডেরিভেটিভ করি, একবার যদি ডিফারেন্সিয়েট করি তাইলে আমরা পেয়ে যাবো বেগ। তাহলে বলো, একবার ডেরিভেটিভ করলে dx বাই dt, মানে একবার টি এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করতেছি, তাইলে আমরা পেয়ে যাবো বেগ। সাইনকে ডিফারেন্সিয়েট করলে হয় কজ, তার মানে এখানে হয়ে যাবে হচ্ছে a cos ওমেগা টি প্লাস ডেল্টা। সাইনকে ডিফারেন্সিয়েট করলে কি হয়ে যায়? cos হয়ে যায়। বাট এই জায়গাতে তো টি নাই, সো এই পার্টটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হয়, মানে চেইন রুল ডিফারেন্সিয়েশনের। সো তখন তোমার এই ওমেগাটা বাইরে চলে আসে। সো এই ওমেগাটা তখন কোথায় চলে আসবে? এই ওমেগাটা তখন চলে আসে হচ্ছে বাইরে। সো এটা ডিফারেন্সিয়েশন কেমনে আসছে দেখো, আরেকবার বোঝাই। মনে করো তুমি এই জায়গাতে, মনে করো তোমার আছে হচ্ছে সাইন 2t, এটাকে তুমি ডিফারেন্সিয়েট করতে চাচ্ছ টি এর সাপেক্ষে, এটাকে তুমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে চাচ্ছ। তাইলে যে জিনিসটা আসবে হচ্ছে cos 2t, সাইনটা cos হয়ে যাবে, পুরা তার ভিতরে অ্যাঙ্গেল যত সবটা নিয়ে এসে cos হয়ে যাবে। বাট এই যে x এর যে সহগটা, মানে টি এর যে সহগটা, এই টি এর সহগটা বাইরে চলে আসবে, দ্যাট ইজ 2। এখানেও তাই হয়েছে, সাইনটা cos হয়ে গেছে, এ তো কনস্ট্যান্ট, এ তো বাইরে থাকবে, এর তো কোনো হিসাব কিতাব নাই। সাইন cos হয়ে যাবে, দেখো সাইন cos হয়েছে, টি এর সাথে যে সহগটা সেটা বাইরে চলে আসছে। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। সো টি এর সহগটা কি, এটা বাইরে চলে আসবে। সো এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের রুল, ডিফারেন্সিয়েশনের চেইন রুল, ডিফারেন্সিয়েশন পড়লে এটা বুঝতে পারবা। সো এটাই হচ্ছে আমাদের একটা কি বেগের ফর্মুলা, দ্যাটস ইট, খুবই সিম্পল। তার মানে ওমেগা এ cos ওমেগা টি প্লাস ডেল্টা, এটাই কি আমাদের, এটাই হচ্ছে আমাদের বেগের ইকুয়েশন, এটাই হচ্ছে আমাদের ভেলোসিটির ইকুয়েশন, যে একটা নির্দিষ্ট সময় পর বস্তুটার বেগ কত হবে। তার মানে এটার ভেলোসিটি অ্যাজ এ ফাংশন অফ টাইম পাইছি না আমরা, যে একটা নির্দিষ্ট সময় পর আমি যদি ভেলোসিটি জানতে চাই তাহলে আমি বেগটা পাওয়া যাব। নির্দিষ্ট সময় পর ভেলোসিটি যদি জানতে চাই তাহলে আমি ভেলোসিটিটা পাওয়া যাব। ওকে, বাট আমাদের তো ভেলোসিটি নির্দিষ্ট দূরত্ব পরও জানতে হইতে পারে, যে একটা নির্দিষ্ট দূরত্বে, মনে করো আমি বললাম যে x = 0.01 মিটার দূরে ভেলোসিটি কত। সো ভেলোসিটি অ্যাজ এ ফাংশন অফ এক্সও কিন্তু আমাদের দরকার, যে এক্স পরিমাণ
বসালে মানে এক্স এর ভ্যালু বসালে যেন ভেলোসিটির ভ্যালুটা পাওয়া যায়। ঠিক আছে, এক্স এর ভ্যালুটা বসালে যেন আমরা ভেলোসিটির ভ্যালুটা পাওয়া যায়। তার মানে ভেলোসিটি অ্যাজ এ ফাংশন অফ টাইমও আমাদের দরকার। ফাংশন অফ টাইম তো বের করছি, ফাংশন অফ এক্স আমাদের দরকার, যেখানে আমি সরণ বসালে, বোঝার চেষ্টা করো, সরণ বসালে আমি হচ্ছে ভেলোসিটিটা পাবো। দুইটা ওমেগা হবে কি? দুইটা ওমেগা কেন হবে? সাইনটা পুরো কোণ সমেত হয়ে যাবে কজ একবার ডিফারেন্সিয়েট করলে, এবং টি এর যে সহগ আছে সেটা একবার বাইরে চলে আসবে, সেটা একবার বাইরে চলে আসবে। সো এটা ডিফারেন্সিয়েশন পড়লে বুঝবা, এখন ডিফারেন্সিয়েশন না পড়লে তুমি চেইন রুল কেমনে বুঝবা বলো? সো মেনে নাও যে সাইনকে ডিফারেন্সিয়েট করলে এটাই আসে। ডিফারেন্সিয়েশন অধ্যায় পড়লে এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো এখন এই সমীকরণটা বলো তো, এখানে কিসের ভ্যালু বসাই আমরা? টি এর ভ্যালু বসাই। টি এর ভ্যালু বসালে ভি এর ভ্যালু পাই, টি এর ভ্যালু বসালে ভি এর ভ্যালু পাই। টি এর ভ্যালু পুট করলে একটা নির্দিষ্ট সময়ে ভেলোসিটি কত সেই রাশিটা পাই। বাট তোমাকে যদি এইরকম ভাবে বলি যে একটা নির্দিষ্ট দূরত্বে বেগ কত হবে, যে আমি এক্স এর ভ্যালু মনে করো যে আমি পুট করলাম 0.01, তখন বেগ কত হবে? তার মানে তখন তুমি এক্স এর ভ্যালুকে এখানে বসাইতে পারবা? বসাতে কিন্তু পারতেছ না। হ্যাঁ, তোমার একটা অ্যাপ্রোচ হইতে পারে যে তোমার ওই এক্সটা আসলে কত সময় হয় ওই টাইমটা আগে বের করবা, তারপর ওই টাইমটা পুট করবা, বাট এটা একটু লেন্দি হয়ে যাবে না প্রসেসটা? তার মানে আমাদের ভেলোসিটি এজ এ ফাংশন অফ এক্স যদি আরেকটা বের করে রাখি, যে নির্দিষ্ট একটা সরণে বেগ কত হবে সেটা আমি বের করে যদি রাখি, খুব ইজিলি আমরা ম্যাথগুলো করতে পারবো ওই ফর্মুলা দিয়ে। সো এই ইকুয়েশনটাকে আমরা এখন সরণে কনভার্ট করব। দেখো কেমনে করি। সো আমাদের বের করতেছিলাম কি? ভেলোসিটি। এই পুরো টার্মটাকে আমরা যেই কাজটা করব, এই পুরো টার্মটাকে আমরা একটা স্কোয়ার করে রুট করব। দেখো ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কজ এ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, স্কোয়ার করে রুট করে দিলাম। হিসাব কিতাবে কোনো ঝামেলা হয়েছে? কোনো ঝামেলা কিন্তু হয় না, হিসাব কিতাব যা আছে তাই আছে। কেন স্কোয়ার করে রুট করছি? বিকজ আমি এক্স এ কনভার্ট করতে যাচ্ছি, এই রাশিটাকে এক্স এ কনভার্ট করতে যাচ্ছি, মানে আমাদের সরণে কনভার্ট করতে যাচ্ছি। সো সরণ কি ছিল? এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এরকম ছিল হচ্ছে সরণের রাশিমালা। বাট এখানে আছে কজ। আমাকে বলো, আমার এই জায়গাতে আছে হচ্ছে একটা কস থিটা, কস থিটা আছে, এটাকে আমি সাইন থিটাতে কনভার্ট করতে চাই। তাহলে কেমনে করব? আমি কি করব? এটাকে একবার স্কোয়ার করে রুট করে দিব, এবং ভিতরে যে স্কোয়ার আছে স্কোয়ারটাকে লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার। তাইলে কি হয়ে গেছে? এই জিনিসটা সাইনে কনভার্ট হয়ে গেছে না? তার মানে একটা কস থিটা সমান কি লিখতে পারি? রুট ওভার 1 মাইনাস সাইন থিটা। একটা কস থিটা সমান কি লিখতে পারি? যে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই জিনিসটা লিখতে পারি না? এই কাজটা এখন করছি, মানে একটা কস থিটা ছিল, এটাকে আমরা সাইনে কনভার্ট করতে যাচ্ছি যেন এক্স এর ভ্যালুটা বসাইতে পারি, দ্যাটস ইট। তাইলে এখন এই জায়গাতে আমি যদি একটা কাজ করি, ওমেগার ভ্যালুটা বাইরে নিয়ে আসি, তাহলে ওমেগা বাইরে চলে আসলো, এই জায়গাতে পড়ে থাকলো এ স্কোয়ার। কস স্কোয়ারকে যদি আমি সাইন স্কোয়ারে লিখতে চাই, কি লিখবো? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ওমেগা টি প্লাস ডেল্টা। এটা তো একটা কোণ, এটার উপরে তো স্কোয়ার আসবে না, মনে রাখো। ঠিক আছে, সো এখন তুমি আসলে এ স্কোয়ার দিয়ে গুণ করো, তাহলে কি পেয়ে যাবা? যে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার, এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, রাইট? ওমেগা টি প্লাস ডেল্টা, ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এই রাশিটা অ্যাকচুয়ালি কি বলতো? এই রাশিটা অ্যাকচুয়ালি কি? এই রাশিটা এক্স স্কোয়ার না? এই রাশিটা এক্স এর স্কোয়ার না? তাহলে তুমি এখান থেকে পেয়ে যাবে ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই যে তুমি কিন্তু পেয়ে গেছো ভি এর আরেকটা রাশিমালা, অর্থাৎ ভি এর এই ফর্মুলাতে তুমি যদি এক্স এর ভ্যালু বসাও, একটা নির্দিষ্ট দূরত্বে কত ভেলোসিটি হবে, কত বেগ হবে, ওই রাশিটা তুমি পেয়ে যাবে। একটা নির্দিষ্ট দূরত্বে কত বেগ হবে সেই জিনিসটা তুমি পেয়ে যাবে। ওমেগা টি প্লাস ডেলকে ডেল দ্বারা কি কোণ বোঝায়? হ্যাঁ, ওমেগা টি প্লাস ডেল দ্বারা কোণ বোঝায়। সাইনের সাথে যেটা থাকে সেটাও কোণ, কজের সাথে যেটা থাকে সেটাও কোণ। সেটা একটা কোণ বোঝায়। এটা তো আমরা গত ক্লাসে দেখছি। সো আজকে এই প্রশ্নটা কেন? গত ক্লাসে আমরা বৃত্তাকার যখন গতিটা পড়ছিলাম, সেখানে এটাতে তো কোণই ডিফাইন করছিলাম। ঠিক আছে, তার মানে আমরা ভেলোসিটির দুইটা টার্ম পাইছি। একটা ছিল কি? ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ডেল্টা, আরেকটা ছিল কি? ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তার মানে আমার কাছে যদি এখন এইরকম প্রশ্ন আসে, যে টি ইকুয়ালস টু মনে করো সামথিং একটা নির্দিষ্ট সময় মনে করো 0.01 সেকেন্ড, এত সেকেন্ডে বেগ কত, আমি কি করব? ডিরেক্ট এই ফর্মুলাতে টি এর ভ্যালু পুট করে দিব। তার মানে ভি ইকুয়ালস টু ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। ডিরেক্ট আমরা টি এর ভ্যালুটা পুট করে দিলে ইকুয়েশন থেকে পেয়ে যাব। আমাকে যদি প্রশ্নটা এরকম ভাবে করে যে এক্স ইকুয়ালস টু
যে x ইকুয়ালস টু 0.12 এত দূরত্বে, এত মিটার দূরত্বে ভেলোসিটি কত হবে আমি কেমনে বের করবো? ওমেগা ইকুয়ালস w ইকুয়ালস টু v ইকুয়ালস টু ওমেগা ইন্টু a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। এখানে x এর ভ্যালুটা পুট করবো, আমি কিন্তু ভেলোসিটিটা পাওয়া যাবো, বুঝতে পারছো? ওকে, সো এতটুকু বুঝলে আমরা এখন আরেকটা জিনিস বের করব যে সর্বোচ্চ বেগ কোথায় এবং সর্বোচ্চ বেগের মান কত। তার মানে সর্বোচ্চ বেগ কি বের করব এখন? সর্বোচ্চ বেগ কোথায় এবং তার মান কত। সর্বোচ্চ বেগ কোথায় এবং তার মান কত। দেখো আমরা একটু আগে অ্যানালাইজ করে ফেলছিলাম, আমরা এই জিনিসটাকে ফিল করছিলাম যে সর্বনিম্ন বেগটা হচ্ছে 0 এবং সেটা কোথায়? ম্যাক্সিমামে। এ যখন বিস্তারে তখন ভেলোসিটিটা 0, একদম থাইমা যায়, ভেলোসিটিটা একদম 0, সে একদম থাইমা যায় ম্যাক্সিমাম দূরত্বে বা বিস্তারে ভেলোসিটিটা থাইমা যায়, ঠিক আছে, একদম থাইমা যায়। তাহলে ওই জিনিসটা এখন একটু প্রমাণ করে দেখি তো যে অ্যাকচুয়ালি হয় কিনা। তার মানে আমরা এখন ভি মিনিমামটা বের করতে যাচ্ছি, যে সর্বনিম্ন বেগটা বের করতে যাচ্ছি, সেটা আসলে কোথায় এবং ভ্যালু কত। আমরা তো জানি সেটা হচ্ছে বিস্তারে এবং সেটার ভ্যালু 0। তাইলে একটু দেখো তো, এখানে যদি x এর ভ্যালুটা a হয়, বিস্তার যদি হয়, x এর ভ্যালুটা যদি a হয়, যদি তোমার বিস্তারে বের করতে চাও, যে তাহলে x এর ভ্যালু a হইলে বিস্তারে বেগ কত? x এর ভ্যালুটা যদি a হয়ে যায় মানে তোমার বস্তুটা একদম বিস্তারে আছে, সর্বোচ্চ দূরত্বে আছে, তখন তোমার ভেলোসিটি কত হয়ে যাবে? 0 হয়ে যাবে না? তার মানে তোমার v মিনিমামটা হয়ে যাবে হচ্ছে 0। v মিনিমামটা কত হবে? 0 হবে। এবং সেটা কোথায় হবে? সেটা হবে হচ্ছে সর্বোচ্চ বিস্তারে, বুঝতে পারছো? ঠিক আছে। এবং সর্বোচ্চ বেগ যেটা হয়, সর্বোচ্চ বেগটা হয় হচ্ছে তোমার সাম্যাবস্থায়। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে জুড়ে যায় থাইমা যায়, আবার জুড়ে আসে থাইমা যায়, জুড়ে যায় থাইমা যায়, জুড়ে আসে থাইমা যায়। মানে সাম্যাবস্থার এখানে যখন পার করবে এখানে ম্যাক্সিমাম ভেলোসিটি থাকবে। সাম্যাবস্থার যে জায়গাটা এইটুকু যখন পার করবে তখন ম্যাক্সিমাম ভেলোসিটি থাকবে। তার মানে ম্যাক্সিমাম ভেলোসিটিটা অ্যাকচুয়ালি কোথায় থাকে? ম্যাক্সিমাম ভেলোসিটিটা থাকে হচ্ছে একদম সাম্যাবস্থায়। তার মানে সাম্যাবস্থা বা x ইকুয়ালস টু যখন 0, তখন আমরা পাবো হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি। সো তখন ম্যাক্সিমাম ভেলোসিটির ভ্যালুটা কত? তুমি x ইকুয়ালস টু 0 পুট করো, এখানে ভ্যালুটা পেয়ে যাবে হচ্ছে v max এর, সেটা হচ্ছে ওমেগা a। বিশ্বাস করো ছোট ভাই, আমি যদি তোমার এইভাবে পড়াই, পড়াটা তোমার কাছে বোরিং লাগবে, পড়াশোনাটা তোমার কাছে বোরিং লাগবে। সো পড়াশোনা এইভাবে পড়ার জিনিস না, ভেলোসিটি এইভাবে পড়ার জিনিস না যে সরণকে ডেরিভেটিভ করলে ভেলোসিটি আসবে, সেখান থেকে এটা হ্যান ত্যান, এখানে বিস্তারে এটা, ওইখানে এটা। এমনে পড়াশোনা ফিল আসে না, এমনে পড়তেও হয় না। সো এখন দেখি কেমনে পড়তে হয়, ঠিক আছে? ঠিক আছে, এখন আমরা জিনিসটাকে ফিল করব। ওকে, রেডি? জিনিসটাকে এখন ফিল করব। সো জিনিসগুলোকে এইভাবে বোরিং ভাবে পড়তে হয় না, ফিজিক্স এমনি বোরিং ভাবে পড়তে হয় না। আমরা অ্যানালজিতে কি বলছিলাম? যে আমাদের যেই সরলসিন্ধু স্পন্দন গতিটা, সেটা অ্যাকচুয়ালি একটা সার্কুলার মোশনের যে শ্যাডো, সেটাকে বলি হচ্ছে আমরা কি? সিম্পল হারমোনিক মোশন। একটা সার্কুলার মোশনের যে শ্যাডো, সেটাকে আমরা বলি হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, রাইট? রাইট? যে আমাদের এখানে বস্তুটা যদি থাকে তাইলে আমাদের এখানে তার শ্যাডো দেখতে পাবো, বস্তুটা যদি এখানে থাকে তাইলে তার শ্যাডোটা এখানে দেখতে পাবো, বস্তুটা যদি এখানে থাকে তাহলে তার শ্যাডোটা এখানে দেখতে পাবো, তাই কিনা? তাই তো। ওকে, এখন একটা জিনিস জাস্ট মনে রাখতে হবে যে একটা বৃত্তাকার গতি, একটা বস্তু যেটা সার্কুলার পথে ঘুরতেছে, বৃত্তাকার পথে যেটা ঘুরতেছে, সেটার কৌণিক বেগ যদি ওমেগা হয়, সেটার সাথে রৈখিক বেগের একটা সম্পর্ক জানতে হবে, বা স্পর্শকীয় বেগের একটা সম্পর্ক জানতে হবে। যে মনে করো একটা বস্তু এই জায়গাতে তুমি ঘুরাচ্ছ, ঠিক আছে, বৃত্তাকার পথে ঘুরাচ্ছ একটা বস্তু, তুমি বৃত্তাকার পথে ঘুরাচ্ছ, এটা রেডিয়াস মনে করো r, এবং এটা ওমেগা কৌণিক বেগে ঘুরতেছে। ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ, যে প্রতি সেকেন্ডে কত রেডিয়ান কোণ সে ঘুরতেছে, কৌণিক বেগ। রৈখিক বেগটা কি? প্রতি সেকেন্ডে কত মিটার যাচ্ছে, সেটা হচ্ছে রৈখিক বেগ। কৌণিক বেগটা হচ্ছে প্রতি সেকেন্ডে কতটুকু রেডিয়ান ঘুরতেছে, সেটা হচ্ছে কৌণিক বেগ। তাইলে রৈখিক বেগের সাথে কৌণিক বেগের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে এটার যে স্পর্শকীয় রৈখিক বেগটা, এটা সবসময় স্পর্শ বরাবর কাজ করে, সেটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে ওমেগা ইন্টু r, সেটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে ওমেগা ইন্টু রেডিয়াস। এটা সবসময় কোথায় কাজ করে? স্পর্শক বরাবর। তার মানে এটা সবসময় স্পর্শকীয় বল কোন দিকে কাজ করে?
কোন দিকে কাজ করে বলো? ওমেগা আর, একদম স্পর্শক বরাবর। কোন দিকে কাজ করে বলো এই ভেলোসিটিটা? একদম ওমেগা আর স্পর্শক বরাবর। কোন দিকে কাজ করে ভেলোসিটিটা বলো? একদম ওমেগা আর স্পর্শক বরাবর। বুঝতে পারছো? এইটা হচ্ছে রৈখিক বেগের সাথে আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটির একটা সম্পর্ক। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে বলো তো, আমরা যখন একটা শ্যাডো দেখতেছি, আমরা আসলে কোন এক্সিসটা দেখতে পাই বলো? আমরা যদি এই বস্তুটাকে মনে করো এই এক্সিসে আমি ঘোরাচ্ছি, এই তলে আমি ঘোরাচ্ছি মনে করো, হ্যাঁ, তাইলে আমি কোন জিনিসটা দেখতে পাবো? তার যদি শ্যাডো ফেলাই, কোন জিনিসটা দেখতে পাবো? কোন উপাংশটা দেখতে পাবো? উলম্ব অংশটা দেখতে পাচ্ছিলাম, মনে আছে? গত ক্লাসে উলম্ব অংশগুলো দেখতে পাচ্ছিলাম। এ সাইন থিটা কেন লিখছিলাম? কারণ এর উলম্ব অংশগুলো দেখতে পাচ্ছিলাম শুধু আমরা। গত ক্লাসে যে আমরা ইকুয়েশন বের করছিলাম, কেমনে বের করছিলাম? এই যে এটা এ ছিল, এটা ছিল হচ্ছে ওমেগা টি প্লাস ডেল্টা, এটা একটা কোণ ছিল, তাহলে এটার উলম্ব অংশটা আমরা দেখতে পাচ্ছিলাম। উলম্বটাই ছিল আমাদের হচ্ছে হাইট, উলম্ব অংশটাই ছিল আমাদের হাইট, দ্যাট ইজ এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। বুঝতে পারছো? ওমেগা টি প্লাস ডেল্টা মানে এটার উলম্ব অংশটা দেখতে পাচ্ছি সব সময়। এই বৃত্তাকার গতির উলম্ব অংশটা দেখতে পাচ্ছি, এই বৃত্তাকার গতির উলম্ব অংশটা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? অলওয়েজ। তার শ্যাডোটা অ্যাকচুয়ালি মূলত কি দেখি? এই বৃত্তাকার গতির উলম্ব অংশটা আমরা সবসময় দেখি। তাইলে এখন বাচ্চাদের জিনিস, তাইলে আমার একটু বলো, যদি উলম্ব উপাংশই সবসময় দেখি, তাইলে আমাকে একটা কথা বলো তো, যদি আমরা এটার উলম্ব উপাংশটাই সবসময় দেখি, আমি একটু মুছে দেই, যদি এটার উলম্ব উপাংশটাই সবসময় দেখি, তাহলে এই জায়গাতে আমাদের যদি এটা সেন্টার হয়, এইটা যদি হয় আমাদের অ্যাঙ্গেল, একটা মনে করো ওমেগা টি প্লাস ডেল্টা, এটা মনে করো একটা অ্যাঙ্গেল, এটা তো অ্যাঙ্গেলই ছিল। তাইলে প্রত্যেকটা জায়গাতে আমার ভেলোসিটি কত বলতো? স্পর্শকীয় ভেলোসিটি ওমেগা এ। এই জায়গাতে স্পর্শকীয় ভেলোসিটি কত বলতো? ওমেগা এ। এই জায়গাতে স্পর্শকীয় ভেলোসিটি কত বলতো? ওমেগা এ। বিকজ এটার রেডিয়াস তো এ, এটার যে ব্যাসার্ধ তো এ, তাই না? তার মানে তার প্রত্যেকটা জায়গাতে তার ভেলোসিটি কত অ্যাকচুয়ালি? ওমেগা এ। তাহলে বলো তো আমরা দেখবো কোন পার্ট? দেখবো বলতো? এই ওমেগা এ সবটা দেখবো না, তার উলম্ব অংশগুলো সবসময় দেখবো, তাই না? তার শ্যাডোটা দেখতেছি, তার শ্যাডোটাই সিম্পল হারমোনিক মোশন, একটা সার্কুলার মোশনে তার রৈখিক বেগগুলো হচ্ছে ওমেগা সব জায়গাতে ওমেগা। বাট আমরা যখন তার শ্যাডোটা দেখি, শ্যাডোটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, শ্যাডোটা দেখবো কি শুধু উলম্ব পার্টটা। তাইলে এখন আমাকে একটু উলম্ব পার্টটা বের করে দাও, তাহলে এই জায়গাতে যখন এটা সাম্য অবস্থায় আছে, এটা সাম্য অবস্থা ছিল না? যখন সাম্য অবস্থায় আছে তখন সবটাই উলম্ব দিকে, তাহলে সাম্য অবস্থায় সবটাই উলম্ব দিকে, তার মানে সাম্য অবস্থাতে x যখন জিরো, তখন v কত? v ওমেগা এ। এটাই তো তার ম্যাক্সিমাম ভ্যালু। যখন সাম্য অবস্থায় আছে সবটাই তার উলম্ব অংশ, এটাই তো তার ম্যাক্সিমাম ভ্যালু। যখন সর্বোচ্চ উচ্চতায় আছে, যখন a উচ্চতায় আছে, সর্বোচ্চ বিস্তারে যখন আছে, যখন x a, তখন তার v এর ভ্যালু কত? তার v এর উলম্ব অংশ কত বলতো? তার v এর আনুভূমিক উপাংশ হচ্ছে ওমেগা এ, উলম্ব অংশ তো তখন জিরো, তার মানে ভটা তখন হয়ে যায় জিরো, দ্যাট ইজ মিনিমাম ভ্যালু। তার মানে সাম্যাবস্থায় ওমেগা ভি এর ভ্যালুটা থাকে ম্যাক্সিমাম, সর্বোচ্চ উচ্চতায় ভি এর ভ্যালুটা থাকে হচ্ছে মিনিমাম। ঠিক আছে? ফিল আসছে? এখন আরো ফিল আসবে। দেখো, আমরা যে একটু আগে ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে ডিফারেন্সিয়েশন করে ভেলোসিটি বের করছিলাম, বাট কেন ভেক্টর দিয়ে বের করা যায়? দেখো, এইটার উলম্ব অংশটাই তুমি দেখবা না? মনে করো এটা থিটা কোণে আছে, এই যে এই কোণে আছে, তাহলে এটার উলম্ব অংশটা তুমি দেখবা। তাহলে বলো তো এটার উলম্ব অংশটা কি হবে? উলম্ব দিয়ে অংশটা কি হবে? আমরা গত ক্লাসে পড়াইছি ভেক্টরের উলম্ব উপাংশ, এটা যদি ভেক্টর হয় এত cos থিটা, এটা যদি থিটা হয় তাহলে এত cos থিটা, তাই না? এটা যদি থিটা হয় তাহলে এত cos থিটা, এটা যদি থিটা হয় তাহলে এত cos থিটা। তাহলে যে কোনো জায়গাতে আমাদের ভেলোসিটিটা হবে হচ্ছে এই যে ওমেগা এ cos থিটা। এখন এই থিটার ভ্যালুটা অ্যাকচুয়ালি কত? তুমি একটু জিওমেট্রিক্যালি দেখো, এই থিটাটা এবং এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি সেম। তুমি বিশ্বাস না করলে আঁকায় দেখো, এই যে এখানে একটা লাইন টানো, এই দিকে একটা লাইন টানো, তারপর এটা যদি থিটা হয় তাহলে এটা 90 মাইনাস থিটা, তাই না? এটা যদি থিটা হয় তাহলে এটা 90 মাইনাস থিটা, এটা যদি থিটা হয় তাহলে এটা 90 মাইনাস থিটা, তাই কি না? এটা যদি থিটা হয় তাহলে এটা 90 মাইনাস থিটা। বা এরকম ভাবে চিন্তা করো যে এই পুরো জিনিসটা তো
180 ডিগ্রি কোণে থাকবে, মানে এইরকম ভাবে এই জিনিসটা তো 180 ডিগ্রি কোণে আছে, এই যে এই জিনিসটা, এই লাইনটা 180 ডিগ্রি কোণে আছে না, 180 ডিগ্রি কোণে আছে। এটা যদি থিটা হয় আর আমাদের স্পর্শকীয় ভেলোসিটিটা হয় হচ্ছে পরস্পর লম্ব, স্পর্শকীয় ভেলোসিটি হয় হচ্ছে ব্যাসার্ধের সাথে লম্ব, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই জিনিসটা, এই কোণটা কত, 90 মাইনাস থিটা, এই কোণটা হচ্ছে 90 মাইনাস থিটা। তাইলে এখন এই ত্রিভুজটার কথা চিন্তা করো, 90 মাইনাস থিটা, এটা 90 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই থিটা হবে, তাহলে এটা অবশ্যই থিটা হবে। তার মানে এই অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেলটা সমান, এটা আমি তোমাকে প্রমাণ করে দিব না, তুমি নিজে যে জিওমেট্রি এঁকে প্রমাণ করো, ছোটবেলায় অনেক সম্পাদ্য উপপাদ্য পড়ছো। সো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, এটা তোমাকে মানতে হবে। তাইলে খুব সিম্পল না যে সব সময় ভেলোসিটিটা কোথায় আসবে, যে কোনো জায়গাতে ভেলোসিটি আসবে cos ওমেগা টি প্লাস ডেল্টা, সবসময় তোমার ভেলোসিটি এটাই আসবে, ডিফারেন্সিয়েশন ছাড়া এমনি প্রুফ করা যায়। তাহলে সর্বোচ্চ তোমার এখন চোখ অফ করলেই বুঝতে পারো, তোমার আর কোনো কন্ডিশন লাগাইতে হবে না। তুমি একটা বল ঘোরাবা, তুমি চিন্তা করো আচ্ছা সর্বোচ্চ বস্তুটা এই দিকে গতিশীল সর্বোচ্চ উচ্চতায়, তার মানে সর্বোচ্চ যেহেতু এই দিকে গতিশীল, তার উলম্ব অংশ কোনো নাই, তার মানে ওই জায়গাতে ভেলোসিটি 0। আর সাম্যাবস্থাতে যখন মিড পজিশনে আছে তখন তার সবটা ভেলোসিটি উপরের দিকে, তার মানে ওইখানে ভেলোসিটি ম্যাক্সিমাম। বলো ফিল আসছে কিনা এখন, এখন জিনিসটা ফিল পাইছো কিনা বল। একটু আগে একটা বোরিং পড়াশোনা ছিল, বাট এইটা হচ্ছে স্মার্ট পড়াশোনা। বলো এখন জিনিসটাকে ফিল পাইছো কিনা, বলো আমাকে এখন জিনিসটাকে ফিল করতে পারছো কিনা, এটা জানাও। এখন জিনিসটাকে ফিল করতে পারছো কিনা জানাও তাড়াতাড়ি, যারা যারা লাইভে আছো একটু জানাও যে এই জিনিসটাকে ফিল করতে পারছো কিনা। এখন এই পড়াশোনাটাকে মজার লাগতেছে কিনা, এখন কি মানে ভেলোসিটিটাকে বোরিং লাগতেছে কিনা, না মজা লাগতেছে? অবশ্যই মজা লাগার কথা, না মজা লাগার কোনো কারণই নেই। যদি মজা না লাগে তাহলে তুমি ভাই নিজের সাথে নিজে প্রতারণা করতেছ, তার মানে তুমি না পইরা মানে ক্লাস না কইরা হুদাই তাকায় আছো। ঠিক আছে, বুঝছো সবাই? ওকে নাইস। তার মানে আমরা এখন যে জিনিসটা পাই, যে কোনো সময়ে যে কোনো সময়ে যে কোনো সময়ে আমরা হচ্ছে একটা ভেলোসিটির ভ্যালু পাবো। ওকে, যে কোনো সময় আমরা একটা ভেলোসিটির ভ্যালু পাবো। মনে করো তোমাকে একটা টাইম বলে দিলাম, যে কোনো সময়ে তুমি আসলে ভেলোসিটির ভ্যালুটা বের করে দিতে পারবা যদি তুমি ইকুয়েশনটা জানো, যদি তুমি ওমেগার ভ্যালু জানো, যদি তুমি ইনিশিয়াল ফেজ জানো, যদি তুমি এ এর ভ্যালু জানো, তাহলে তুমি যে কোনো সময় ভেলোসিটি বের করে দিতে পারবা। আর তুমি যদি ওমেগার ভ্যালুটা জানো তাহলে যে কোনো দূরত্বেও তুমি কি ভি এর ভ্যালু বের করে দিতে পারবা। এখান থেকে এটা একই জিনিস, ওটা জাস্ট টি দিয়ে রিপ্রেজেন্টেশন, এটা জাস্ট এক্স দিয়ে রিপ্রেজেন্টেশন। আমরা কেমনে আসছি, ওই কসটারে সাইনে কনভার্ট করছি, এন্ড সাইনে কনভার্ট করে এক্স এ কনভার্ট করছি, জাস্ট যেন নির্দিষ্ট দূরত্বেও আমরা ভেলোসিটি বের করতে পারি। ঠিক আছে, তার মানে ওমেগা ইন্টু রুট ওভার এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। ওকে, সো বোরিং পড়াশোনা বাদ একদম কোল ভাবে আমরা হচ্ছে জিনিসটাকে পড়ছি। তাহলে এই জিনিসটা জাস্ট এখানে লিখে দিই যে এই সর্বোচ্চ দূরত্বে এই জায়গাতে তোমার ভিটা হচ্ছে মিনিমাম, এবং এই জায়গাতেও ভিটা মিনিমাম, এবং ভিটা ম্যাক্সিমাম কোথায়, ভিটা ম্যাক্সিমাম হচ্ছে এই জায়গাতে সাম্যাবস্থায়। ঠিক আছে, ওকে ডান। এখন হচ্ছে আমরা ত্বরণটা পড়বো, যে ত্বরণটা অ্যাকচুয়ালি কি হবে। সো ত্বরণটা খুবই ইজি, বেগকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে আমরা ত্বরণ পাবো। সো বেগের ভ্যালু ছিল এরকম যে ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে আসা হচ্ছে কস হয়ে যায় হচ্ছে মাইনাস সাইন, কসকে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে মাইনাস সাইন। তার মানে এখানে এ আসবে হচ্ছে এইরকম যে মাইনাস এ কসটা হয়ে যাবে সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। আগে তো একটা ওমেগা ছিল এই জায়গাতে, বাট বলছিলাম ওই যে কস 2t, এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো একটা 2 বাইরে চলে আসে, একটা 2 বাইরে চলে আসবে। ঠিক আছে, একটা 2 বাইরে চলে আসবে, আরেকবার বাইরে চলে আসবে, তার মানে আরেকবার একটা ওমেগা বাইরে চলে আসবে, দ্যাট ইজ এই জায়গাতে তুমি পেয়ে যাবে ওমেগা স্কয়ার। বুঝছো? সো এইটা হচ্ছে ওমেগা এ এজ এ ফাংশন অফ টি, তার মানে যে কোনো সময়ে তুমি ত্বরণ পেয়ে যাবা, যে কোনো সময়ে তুমি ত্বরণ পেয়ে যাবা। তোমাকে যদি বলি 0.01 সেকেন্ড পরে ত্বরণ কত, তুমি এই কোশ্চেন দিয়ে বের করে ফেলতে পারবা। এখন যদি বলি এটাকে দূরত্বের রাশিমালাতে প্রকাশ করো, তুমি খুব ইজিলি বের করতে পারবা যে এ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার, এই পুরো টার্মটাকে আমি এক্স বলতে পারি, তার মানে এখানে এক্স পেয়ে যাবা। তার মানে নির্দিষ্ট দূরত্বে তুমি কি পেয়ে যাবা, নির্দিষ্ট দূরত্বেও তুমি ত্বরণটা পেয়ে যাবা, খুব ইজি, নির্দিষ্ট দূরত্বেও তুমি ত্বরণটা পেয়ে যাবা। ওকে, এখন এই ত্বরণের সর্বোচ্চ মান, এই ত্বরণের সর্বোচ্চ মান কোথায়? দেখো এটা তো খুব ইজিলি বোঝা যায় যে এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে ত্বরণটা 0 হয়ে যায়, আর এক্স এর ভ্যালু যদি এ হয় তাহলে ত্বরণটা সর্বোচ্চ হয়ে যায়। তাহলে ত্বরণের মিনিমাম ভ্যালু হয় এক্স ইকুয়ালস টু 0 তে, দ্যাট ইজ ত্বরণটাও হয়ে যায় 0। আর এক্স ইকুয়ালস টু যখন এ, তখন ত্বরণের ভ্যালুটা থাকে হচ্ছে সর্বোচ্চ, তখন ত্বরণের ভ্যালুটা থাকে হচ্ছে সর্বোচ্চ, দ্যাট ইজ মাইনাস ওমেগা স্কয়ার এ। এটা হচ্ছে ত্বরণের সর্বোচ্চ ভ্যালু, এটা হচ্ছে ত্বরণের সর্বোচ্চ ভ্যালু। ঠিক আছে,
বুঝতে পারছো? তার মানে ত্বরণের সর্বোচ্চ ভ্যালুটা কোথায় থাকে? সর্বোচ্চ ভ্যালুটা থাকে হচ্ছে বিস্তারে, একদম সাইডে। আমাকে একটা জিনিস বলো, কেন সবচেয়ে সাইডে ত্বরণের সর্বোচ্চ ভ্যালু থাকে? কেন এই জায়গাতে এটা মিনিমাম, কেন এই জায়গাতে এটা ম্যাক্সিমাম? বিকজ আমরা ডেফিনেশন অনুযায়ী পড়ছিলাম যে আমি যত দূরে যাব তত ফোর্সটা বাড়তে থাকবে। এটাই হচ্ছে আমাদের শর্ত সিম্পল হারমোনিক হওয়ার জন্য, যে যত দূরে যাব তত বেশি ফোর্সটা বাড়া লাগবে, যে আমাকে কেন্দ্রে দিবে তত বেশি আনতে চাওয়া লাগবে। তাহলে আমি যদি কেন্দ্রেই দাঁড়ায় থাকি তাহলে আমার উপর কোনো ফোর্স লাগবে? কেন্দ্রেই যদি আমি দাঁড়ায় থাকি কোনো ফোর্স লাগবে না। সাম্যাবস্থায় যদি দাঁড়ায় থাকি কোনো ফোর্স লাগবে না, দ্যাট ইজ সাম্যাবস্থাতে কোনো বলও থাকবে না, ত্বরণও থাকবে না, দ্যাট ইজ জিরো। বাট ম্যাক্সিমাম ফোর্সটা লাগবে হচ্ছে আমি যখন বিস্তারে আছি। বলো এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হলে আমরা অনেকগুলা ম্যাথ করবো, এখন অনেক টাইপের অ্যাডভান্স ম্যাথ করবো, ইজি ম্যাথ করবো, সৃজনশীল করবো, অনেকগুলা করবো। বলো এতটুকু জিনিস একদম ক্লিয়ার কিনা? বলো সবাই, এতটুকু জিনিস একদম ক্লিয়ার কিনা? তাড়াতাড়ি বলো, এতটুকু জিনিস একদম ক্লিয়ার কিনা? তাড়াতাড়ি বলো। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? যারা যারা লাইভে আছো বা যারা যারা পরে দেখতেছো একটু কমেন্টে জানাও ক্লিয়ার কিনা। ক্লিয়ার? বুঝছো? তার মানে ত্বরণ কোথায় সর্বোচ্চ হয় একটু মাথার মধ্যে খেয়াল করো। ত্বরণ সর্বোচ্চ হচ্ছে বিস্তারে, এই বিস্তারে এবং এই বিস্তারে দুইটার মধ্যে ত্বরণ সর্বোচ্চ। ত্বরণ সর্বনিম্ন হয় সাম্যাবস্থায়। আর ভেলোসিটি, বেগ সর্বোচ্চ হয় হচ্ছে সাম্যাবস্থায়, সর্বনিম্ন মানে একদম থাইমা বা জিরো হয়ে যায় হচ্ছে বিস্তারে। কেন? কারণ বিস্তারে এটার কোনো উলম্ব অংশ থাকে না, এই যে একটু আগে ফিল করছিলাম আমরা সার্কুলার মোশন দিয়ে। ঠিক আছে, ওকে, নাইস। সো এখন ম্যাথ করো। দেখো একটা সরল গতিকণার কোনো একটা বিস্তার হচ্ছে এত, এটা হচ্ছে এ এর ভ্যালু তোমার কাছে দেওয়া আছে। আমরা অনেকগুলো ম্যাথ করবো খুব তাড়াতাড়ি, তোমরা ক্যালকুলেটর নিয়ে বসো এখন। কম্পাঙ্ক এত, তাহলে বলো তো কম্পাঙ্ক দেয়া মানে তুমি টাইম পিরিয়ডে জানো, তুমি ওমেগাও জানো, সবকিছু তোমার কাছে দেয়া, রাইট? তিনটা তো একই জিনিস, একটা দেয়া আছে তিনটা দেয়া আছে, একটা দেয়া মানে যেই কথা, তিনটা দেয়া মানে একই কথা। বস্তুটা স্মরণ এত হইলে গতিবেগ কত? তাহলে আগে আমি কম্পাঙ্ক থেকে ওমেগার ভ্যালুটা বের করি। তাহলে আমাকে একটা জিনিস বলো, ওমেগা ইকুয়ালস টু কি? ওমেগা ইকুয়ালস টু হচ্ছে 2πf। তাহলে এখান থেকে তুমি ওমেগার ভ্যালুটা বের করে ফেলো, কম্পাঙ্ক দেয়া আছে। তাহলে তুমি ওমেগার ভ্যালুটা পেয়ে যাবো হচ্ছে 24π। এটা হচ্ছে তোমার ওমেগার ভ্যালু, রাইট? এখন তোমাকে বলছে একটা নির্দিষ্ট দূরত্বে একটা স্মরণে x পরিমাণ স্মরণে বেগ কত। তাহলে বেগের কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবা, টি এরটা নাকি এক্স এরটা? এক্স বলে দিছে, ভি চাইছে, এক্স এর ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। তার মানে ভেলোসিটি অ্যাজ এ ফাংশন অফ এক্স কি ছিল সেটা? ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে এক্স এর ভ্যালুটা বসাও, দ্যাটস ইট। একদম সিম্পলি তোমার উত্তরটা চলে আসবে। তাহলে ওমেগার ভ্যালুটা হচ্ছে 24 ইন্টু পাই ইন্টু রুট ওভার এ এর ভ্যালু কত 0.01 স্কোয়ার মাইনাস এক্স এর ভ্যালু কত 0.5 ইন্টু 10⁻³ এত স্কোয়ার। সো ভ্যালুটা বসাও, তুমি এখান থেকে উত্তরটা পেয়ে যাবা যে ভি এর ভ্যালুটা হচ্ছে 0.652 এত মিটার পার সেকেন্ড। কারণ এক্সটা এটা মিটারে ছিল, এক্সটাও মিটারে ছিল, এককগুলো খেয়াল করবা, দুইটা সেম এককে হইতে হবে, নাহলে কিন্তু হবে না। এটাও মিটারে ছিল, এক্সটাও মিটারে ছিল, তার মানে এটা মিটার পার সেকেন্ডে আসবে, বাট উত্তরটা সেন্টিমিটার পার সেকেন্ডে দেয়া। সেটাকে সেন্টিমিটারে নাও, 100 দিয়ে গুণ করো, তাহলে তোমার সেন্টিমিটার পার সেকেন্ডে উত্তরটা পেয়ে যাবা। সো বি নাম্বারটা হচ্ছে কারেক্ট উত্তর। আমার আগে উত্তর করতে পারছো, ভেরি গুড। পরেরটা দেখো, এত ভরের একটা কণার সরল দোলনকাল হচ্ছে এত, মানে টি এর ভ্যালু তোমাকে দেয়া, সরল স্পন্দন করতেছে, তোমার কাছে দেয়া আছে দোলনকাল বা টি এর ভ্যালুটা, তার সর্বোচ্চ গতিবেগ হচ্ছে এত, কণাটার কৌণিক কম্পাঙ্ক। দেখো তোমরা জানো সর্বোচ্চ গতিবেগ ভি ম্যাক্স এটা কোথায়? সাম্যাবস্থায়। এই যে সাম্যাবস্থায় সার্কুলার গতিটা চিন্তা করবা মাথায়, এটা উলম্ব উপাংশ সবটাই, তার মানে ওমেগা এ ম্যাক্সিমাম ভ্যালুটা। তাহলে তোমাকে এ এর ভ্যালু দেয়া, এ এর ভ্যালু দেয়া নাই, তোমাকে দেয়া কি বিস্তার দেয়া, দোলনকাল দেয়া, দোলনকাল থেকে তুমি আসলে ওমেগার ভ্যালু পেয়ে যাবে। এই জায়গাতে দোলনকাল বা টি দেয়া মানে ওমেগা দেওয়া মানে ফ্রিকোয়েন্সি দেওয়া। সেখান থেকে ওমেগার ভ্যালুটা বের করে ফেলো, ওমেগা ইকুয়ালস টু হয়ে যাবে 2π/t। তাহলে এখান থেকে ওমেগার ভ্যালুটা তুমি কত পেয়ে যাবা বলো তো? ওমেগার ভ্যালুটা তুমি পেয়ে যাবা হচ্ছে টি হচ্ছে 10⁻⁵, এটা পেয়ে যাবো হচ্ছে 10,000 পাই, 10,000 না আরো বেশি, 1 দিয়ে 5টা শূন্য, এত পাই। সো এই জায়গাতে তোমার ভেলোসিটি ম্যাক্স এটাও কিন্তু দিয়ে দিছে, এই ভ্যালুটাও দিয়ে দিছে, তোমার কাছে বিস্তার চাইছে। তাহলে এ এর ভ্যালুটা কত আসবে বলো তো? ভি ম্যাক্স ডিভাইডেড বাই ওমেগা, জাস্ট ভ্যালুটা বসে ভাগ করো। সো আমার ভি ম্যাক্সটা কত 10⁻³ ডিভাইডেড বাই ওমেগার ভ্যালুটা আমার বের করছি,
তার মানে আমার এ এর ভ্যালুটা বিস্তারটা হয়ে যাবে হচ্ছে 3.18 ইন্টু 10⁻³ সো বুঝছো দুইটা ম্যাথই পারবা না? পারবা না দুইটা ম্যাথই? বলো ক্লিয়ার কিনা ম্যাথটা? ম্যাথটা একদম ক্লিয়ার কিনা বলো? এ এর ভ্যালু এবং ওমেগার ভ্যালু ম্যাথটা একদম ক্লিয়ার কিনা বলো তো? ম্যাথটা একদম ক্লিয়ার কিনা সবার? একদম ক্লিয়ার? তাড়াতাড়ি বলো সবার ক্লিয়ার কিনা একদম? সবার ক্লিয়ার কিনা একদম? তাড়াতাড়ি বলো, আমরা আরো অনেকগুলা কঠিন কঠিন ম্যাথ করব। তাড়াতাড়ি বলো ক্লিয়ার কিনা? প্রত্যেকটা ক্লাস করার আগে তার আগের ক্লাসটা রিভিশন দিয়ে আসতে হবে। নেক্সট ক্লাসটা করার আগে অবশ্যই আগের ক্লাসটা একবার রিভিশন দিয়ে আসবা। ক্লিয়ার? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি জানো। ওকে, ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছি। তাহলে তার পরেরটাই যাই আমরা, তার পরেরটার মধ্যে যাই। এই যে এটাতে করে ফেলছি, এখানে দেখো একটা সরলচালিত গতির গতিশীল কোনো কণার বিস্তার হচ্ছে এত, দোলন কাল এত, বেগ কত। এ এর ভ্যালু দেয়া, দোলন কালের ভ্যালু টি দেয়া, মানে ওমেগা দেয়া, মানে ফ্রিকোয়েন্সি দেয়া, সবকিছুই দেয়া, তার একটা নির্দিষ্ট বেগ দেয়া, একটা নির্দিষ্ট বেগ দেয়া, যে একটা নির্দিষ্ট সময়ে বেগ হচ্ছে এত, তোমাকে ওই সময়ের সরণটা বের করতে হবে। এটা খুবই ইজি ভাই। তুমি এখান থেকে এ এর ভ্যালু তুমি জানো, এ এর ভ্যালু হচ্ছে তোমার কাছে 0.5, ওমেগার ভ্যালু তুমি এখান থেকে জানো, ওমেগার ভ্যালু হচ্ছে 2π/t, দ্যাট ইজ হয়ে যাবে হচ্ছে কত পাই। তাহলে তুমি জাস্ট এই ইকুয়েশনটা বসাও না, v = ওমেগা ইন্টু √a² - x²। তুমি সবগুলা ভ্যালু জানো, তুমি ভি এর ভ্যালু জানো, তুমি ওমেগার ভ্যালু জানো, তুমি এ এর ভ্যালু জানো, তুমি এক্সেরটা বের করো। সো এক্সেরটা এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা করে কমেন্টে জানো। এক্স এর ভ্যালুটা তোমরা করে কমেন্টে জানো। আমার ওমেগার মান তো 36 ইন্টু 3টা 0 আসে ভাই। তুমি কি করছো? তুমি পায়ের মান গুণ দিছো, তুমি পায়ের মান গুণ দিছো, আমি পায়ের মান গুণ দেই নাই। দ্যাটস দ্য ডিফারেন্স। ঠিক আছে, উত্তর একই আসবে। সো এটা করে কমেন্টে জানাবা, এটার উত্তরটা কমেন্টে জানাবা। এটা কত নাম্বার স্লাইড? এটা হচ্ছে তোমার 18 নাম্বার স্লাইড। সো 18 উত্তরটা কমেন্টে জানাবা। পরেরটা এটা দেয়া, এটা হচ্ছে কুয়েট অ্যাডমিশন টেস্টে আসছে, যে একটা সমীকরণ দেয়া, গতির সমীকরণ দেয়া আছে 10 cos 6πt প্লাস π/3 মিটার। ওকে, আচ্ছা। সো আমাকে আগে একটা জিনিস বলো, আমাকে একটা জিনিস বলো, এই জায়গাতে একটু কনসেপচুয়াল ব্যাপার আছে। মনে করো যে একটা বস্তু, এই জায়গাতে একটা বস্তু আছে, একটা বস্তু আছে। এই বস্তুটা একদম ম্যাক্সিমাম দূরত্ব থেকে গতি চলা শুরু করছে। বা এভাবে চিন্তা করো, উলম্ব অবস্থাতেই চিন্তা করো যে একটা বস্তু একদম ম্যাক্সিমাম দূরত্ব থেকে চলা শুরু করছে, মানে ইনিশিয়ালি t = 0 সময় বস্তুটা একদম ম্যাক্সিমাম দূরত্বে আছে, একদম ম্যাক্সিমাম দূরত্বে আছে, মানে বিস্তারে আছে। t = 0 সময়, t = 0 সময় একদম বিস্তারে আছে বস্তুটা। কোথায় আছে? বিস্তারে। তার মানে t = 0 সময় বস্তুটা এই জায়গাতে আছে, এই জায়গাতে আছে t = 0 সময়। তার মানে কত ডিগ্রি কোণে আছে? একদম শুরুতে 90 ডিগ্রি কোণে আছে। তার মানে শুরুতে যে কোণে থাকে সেটাই আমাদের ইনিশিয়াল কোণ না, সেটাই আমাদের ইনিশিয়াল ফেজ না, ডেল্টা না, সেটাই আমাদের ইনিশিয়াল ফেজ বা ডেল্টা, সেটাই আমাদের কি ইনিশিয়াল ফেজ বা ডেল্টা। তাহলে আমাকে এই জায়গাতে বলো এইটার ইকুয়েশন কি হবে? এইটার ইকুয়েশন কি হবে? মনে করো এটার বিস্তার হচ্ছে এ, তাহলে এইটার সরলচালিত গতির যে বিস্তার বা ইকুয়েশন যেটা হবে a sin ω t প্লাস কত হবে বলো তো? π/2। ইনিশিয়াল কোণ কত? π/2। এটা কখন? যখন সর্বোচ্চ উচ্চতা থেকে চলা শুরু করছে, একদম ম্যাক্সিমাম বিস্তার থেকে যখন চলা শুরু করে, তখন তোমার ইনিশিয়াল ফেজটা কত হয়? শুরুর প্রারম্ভিক কোণটা, মানে একদম চলা শুরুর মুহূর্তে প্রারম্ভিক কোণটা কত হয়? 90 ডিগ্রি হয় বা π/2 হয়। বুঝতে পারছো? 90 ডিগ্রি বা π/2 হয়। ক্লিয়ার? বোঝা গেছে জিনিসটা? তাইলে এইটাকে তুমি যদি কনভার্ট করো, a sin, এই জায়গায় তোমার থাকে π/2 প্লাস ω t। ছোটবেলায় 9-10 এরকম পড়ছো যে sin π/2 প্লাস x, এটা সমান কি? এটা সমান হয়ে যায় cos x। সাইনের সাথে যদি π/2 এর অড মাল্টিপল থাকে, মানে বিজোড় গুণিতক থাকে, তাহলে এটা cos হয়ে যায়, মানে চেঞ্জ হয়ে যায়, অ্যান্ড কোনটা তার সাথে চলে যায়। তাহলে এই জায়গাতে সেম কাজটাই হবে না? তোমার ইকুয়েশনটা হয়ে যাবে এইরকম যে a cos x বা cos ω t। এখন কথা হচ্ছে ভাই আমরা কি এটা মনে রাখবো কিনা? উত্তর হচ্ছে না, মনে রাখবো না। আমরা সবসময় আমাদের যে ফান্ডামেন্টাল ইকুয়েশন আছে যে a sin ω t প্লাস ডেল্টা, সেটাই মনে রাখবো। আমাদের ফান্ডামেন্টাল ইকুয়েশনটাই প্রথমে মনে রাখবো। আমরা এইটা মনে রাখবো না, আমাদের ফান্ডামেন্টাল ইকুয়েশনটাই মনে রাখবো। জাস্ট একটা জিনিস আমাদের ক্যাচ করতে হবে যে সর্বোচ্চ বিস্তার থেকে স্টার্ট করলে আমাদের ডেল্টার ভ্যালুটা π/2, দ্যাটস ইট। আমরা কজে কনভার্ট করব না, আমরা এই কজে কনভার্ট করব না। আমরা চিন্তা করবো যে সর্বোচ্চ থেকে শুরু হইলে ইনিশিয়াল বিস্তারটা π/2।
ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে আমাকে একটা জিনিস বলো, আমি তোমাকে এইরকম একটা ইকুয়েশন দিয়ে বললাম, যে ইকুয়েশনটা হচ্ছে এইরকম, যে একটা সরলচন্দ্র গতির ইকুয়েশন হচ্ছে মনে করো 2 × cos ওমেগা টি প্লাস হচ্ছে মনে করো π/3। তোমাকে বললাম যেটার ইনিশিয়াল ফেজ কত, প্রারম্ভিক কোণ কত, তোমাকে এটা আমি জানতে চাইলাম যে এটার প্রারম্ভিক কোণ কত। বলো তো এটার প্রারম্ভিক কোণ বা ইনিশিয়াল ফেজ এটা কি π/3 হবে? না, এটার π/3 হবে না। তো এর ইনিশিয়াল কোণটা π/3 হবে না, কারণ আমরা যদি এই ইকুয়েশনটা যদি এইরকম হইতো যে 2 sin ওমেগা টি প্লাস π/3, তাইলে আমরা বলতে পারতাম যে এটা ছিল আমাদের ইনিশিয়াল কোণ, বাট যখন কজে আছে, কজ দিয়ে দেয়া, আমরা এটাকে সরাসরি বলতে পারবো না, আমরা আদর্শটার সাথে তুলনা করতে পারবো না। আদর্শটার সাথে তুলনা তখনই করতে হবে যখন আমাদের এটা সাইনে আছে বা সাইনে নিয়ে যেতে হবে, আমাদেরকে আদর্শ রূপে নিয়ে যেতে হবে। তাইলে বলো একটা কজ ইকুয়েশনকে আমরা সাইনে কেমনে কনভার্ট করব? একটা কজ আছে, এটাকে আমরা সাইনে কেমনে কনভার্ট করব? মনে করো তোমার কাছে আমি এইরকম বলে দিলাম যে আমার কাছে কজ এক্স আছে, তুমি এটাকে সাইন এক্স এ কেমনে কনভার্ট করবা? বলো তো সাইন এক্স এ কেমনে কনভার্ট করবা? একটু রিভার্স চিন্তা করো, তোমার যদি এইরকম হয় যে সাইন π/2 প্লাস এক্স, সাইন π/2 প্লাস এক্স, এইটা যেই কথা, আর কজ এক্স কি একই কথা না? সাইন π/2 প্লাস এক্স না, ডিফারেন্সিয়েশন করলে তো এটা আর এক্স এর ইকুয়েশনই থাকবে না, এটা তখন ভেলোসিটির ইকুয়েশন হয়ে যাবে। আমি এটাকে নর্মালি ট্রাইগোনোমেট্রি দিয়া আমি সাইনে কনভার্ট করতে চাই, কারণ সাইনটাই হচ্ছে আমাদের আদর্শ ইকুয়েশনের শেপ। তাহলে একটু জিনিস বলো, সাইন π/2 প্লাস এক্স এটা মানে কি? আমার কজ এক্স না? সাইন π/2 প্লাস এক্স এটা মানে কি? আমার কজ এক্স না? আবার এই জিনিসটাও হতে পারে না, এই জিনিসটাও তো হতে পারে যে সাইন π/2 মাইনাস এক্স এটা মানেও তো আমার কজ এক্স, এটা মানেও তো আমার কজ এক্স, রাইট? এটা মানেও তো আমার কজ এক্স। সাইন π/2 প্লাস এক্স, π/2 মাইনাস মানে 90 প্লাস এক্স, 90 মাইনাস থিটা, এই সবটাই তো আমাদের কজ এক্স। বোঝা গেছে জিনিসটা? তাইলে এখন এইটাকে যদি আমি সাইনে কনভার্ট করতে চাই, আমি কি করব? এটাকে সাইনে কনভার্ট করতে হলে আমি কি করব বলো তো? এটাকে সাইনে কনভার্ট করতে হলে সিম্পলি এই রুটটা অ্যাপ্লাই করবো এখানে। তার মানে 2 আছে, কসটাকে লিখে ফেলবো হচ্ছে সাইন, কসটাকে লিখে ফেলবো কি? কসটাকে লিখে ফেলবো হচ্ছে কি? কসটাকে লিখে ফেলবো সাইন, কসটাকে লিখে ফেলবো সাইন। তারপর এটাকে তুমি একটা অ্যাঙ্গেল চিন্তা করো, এটাকে একটা অ্যাঙ্গেল চিন্তা করো, এটাকে সবটাকে একটা অ্যাঙ্গেল চিন্তা করো, সবটাকে তুমি একটা অ্যাঙ্গেল চিন্তা করো, সবটাকে একটা অ্যাঙ্গেল চিন্তা করো। তাহলে সবটাকে যদি একটা অ্যাঙ্গেল চিন্তা করো, এটাকে তোমার সাইনে নিতে হবে। আমি যদি এই লাইনটা লিখি, আমাকে বলো, আমি যদি এই লাইনটা লিখি যে সাইন π/2 প্লাস এই অ্যাঙ্গেলটা ওমেগা টি প্লাস π/3, তাহলে বলো তো মানের কোনো চেঞ্জ আছে কিনা? মানের কোনো চেঞ্জ আছে কিনা আমাকে বলো তো? মানের কি কোনো চেঞ্জ আছে এই জায়গাতে? মানের কোনো চেঞ্জ আসবে বলো তো? আমি যদি এইটা লিখি মানের কোনো চেঞ্জ আসবে? এখন বলতে পারো যে ভাইয়া কেন তাহলে π/2 মাইনাস এক্স দিলেন না বা মাইনাস থিটা দিলেন না? কারণ π/2 মাইনাস থিটা দিলে আলটিমেটলি এই জায়গাতে একটা মাইনাস বাইরে চলে আসতো, আমি সেটা চাচ্ছি না। একটা মাইনাস বাইরে চলে আসুক এটা আমি চাচ্ছি না, যে কারণে এই জায়গাতে প্লাস দিয়ে লিখলাম। কোনো সমস্যা তো নাই। তাহলে এই জায়গাতে তুমি কি পাবা বলো তো? 2 সাইন, এই জায়গাতে তুমি যোগ করো π/2 প্লাস π/3, তাহলে চলে আসবে হচ্ছে তোমার ওমেগা টি প্লাস π/2 প্লাস π/3 কত আসে? নিচে আসবে হচ্ছে 6, দুইটা লসাগু নিচে 6, উপরে আসবে হচ্ছে 5π। সো এটাই হচ্ছে তোমার কি? এটাই হচ্ছে তোমার এই জায়গাতে ইনিশিয়াল ফেজ। এটাই হচ্ছে কি তোমার ইনিশিয়াল ফেজ। বুঝতে পারছো? বলো তো বুঝতে পারছো কিনা? এখন আমরা এটাকে আদর্শের সাথে তুলনা করে আমরা কিন্তু ইনিশিয়াল ফেজটা বের করতে পারি। বাট ওমেগা আর অ্যামপ্লিটিউডের কোনো সম্পর্ক নেই। ওমেগা তো ওমেগাই থাকবে, অ্যামপ্লিটিউডই থাকবে, ওইটার মধ্যে কোনো যায় আসে না, ওটার কোনো যায় আসে না। সো এটা তোমরা ম্যাথ দেখলে বুঝবে, একটু পরে ম্যাথ দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সো এই জায়গাটা দেখো, এরকম আসলে অ্যাকচুয়ালি চায় না, এটা আসলে একটু অ্যাডভান্স হয়ে যায় তোমাদের জন্য, এরকম আসলে কোনো দরকার নাই বের করা, এটা বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে, লেস ইম্পর্টেন্ট। তারপরে দেখা রাখলাম যেন এগুলোর মধ্যে সমস্যা না হয় যদি বাই এনি চান্স চলে আসে। তাহলে এখানে দেখো একটা কজের একটা ইকুয়েশন আসে, বলো তো দেখলেই প্রথমে কি ভয় পায় যাবা? কজ ইকুয়েশন দেখলেই কি তুমি ভয় পায় যাবা? না, কজ ইকুয়েশন দেখলেই তোমার ভয় পাওয়া উচিত না, কারণ তুমি জানো যে সাইন ইকুয়েশনে অ্যামপ্লিটিউড যা, ওমেগা যা, কজ ইকুয়েশনেও অ্যামপ্লিটিউড ওমেগা তাই থাকে। সাইন ইকুয়েশনে অ্যামপ্লিটিউড ওমেগা যা থাকে,
কজ ইকুয়েশনে ওমেগা অ্যামপ্লিটিউড তাই থাকে। তার মানে কজ ইকুয়েশন দেখার দরকারই নেই আমাদের। তার মানে এটার মধ্যে অ্যামপ্লিটিউড কত দেখেই বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে 10, ওমেগার ভ্যালু কত, ওমেগার ভ্যালু হচ্ছে 6 পাই। তোমাকে বলছে t = 3 সেকেন্ডে বুস্টের সরণ, বেগ, ত্বরণ কত। ঠিক আছে, সো সরণ, বেগ, ত্বরণ। সরণের জন্য কি করবা, জাস্ট ওই ইকুয়েশনে t এর ভ্যালু 3 পুট করে দিবা, t এর ভ্যালু 3 পুট করে দেবে। এটা জাস্ট কিছুই না, জাস্ট নরমাল একটা ম্যাথ। t এর ভ্যালু 3 পুট করে দিবা। 3 পুট করলে কত আসবে, তুমি জাস্ট এটাকে রেডিয়ান মোডে ক্যালকুলেট করবে, যে 10 ইন্টু cos 6 পাই ইন্টু হচ্ছে 3, তারপর প্লাস পাই বাই থ্রি, সবটা রেডিয়ান মোডে নিয়ে ক্যালকুলেট করতে হবে। সো তোমার এক্স এর ভ্যালুটা আসবে কত, এক্স এর ভ্যালুটা আসবে 5, তার মানে এক্স এর ভ্যালুটা আসবে তখন 5 মিটার। এখন বেগের জন্য ওই যে তোমরা যে আগে ফর্মুলা পড়ে আসছো, ওই ফর্মুলা লিখলে কিন্তু এখন হবে না, যে ওমেগা এ কজ এইটা, এই ফর্মুলা লিখলে কিন্তু এখন হবে না। কেন জানো, ওই ফর্মুলাটা আমরা হচ্ছে সাইনেরটার জন্য বের করছিলাম। সাইনের ইকুয়েশনটার জন্য আমরা হচ্ছে একবার ডিফারেন্সিয়েট করে ওই ইকুয়েশনটা বের করছিলাম। সো তুমি যদি ওই ফর্মুলা দিয়ে করতে চাও, তাহলে এটাকে আগে তোমাকে সাইনে কনভার্ট করতে হবে, তারপর ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা। ঠিক এই যে এইরকম ভাবে তোমাকে সাইনে কনভার্ট করতে হবে, তারপর ওই ফর্মুলা তুমি অ্যাপ্লাই করতে পারবা। বাট এটা সাইনে কনভার্ট করা প্যারা না, আমরা ডিরেক্টলি এটাকে একবার ডিফারেন্সিয়েট করলেই হয়ে যাবে। তার মানে ভেলোসিটিটা হয়ে যাবে এটাকে একবার ডেরিভেটিভ। তার মানে এটাকে একবার ডেরিভেটিভ করলে তুমি যেটা পেয়ে যাবা, কসটা হয়ে যাবে সাইন, মানে কসটা হয়ে যাবে মাইনাস সাইন। তার মানে এখানে তুমি পেয়ে যাবা মাইনাস 6 পাই বাইরে আসবে, আর এখানে পেয়ে যাবা হচ্ছে 10 সাইন 6 পাই টি প্লাস পাই/3। এটা চলে আসবে তোমার ভেলোসিটির ভ্যালু বা ভেলোসিটির মান চলে আসবে এটা। সো এই জায়গাতে তুমি টি এর ভ্যালু পুট করো, আগের মতো তুমি টি এর ভ্যালু পুট করো। সো এই জায়গাতে আসবে মাইনাস 6 পাই ইন্টু 10 ইন্টু কস 6 পাই ইন্টু 3 প্লাস পাই/3। সো এটার ভ্যালু কত আসে আমাকে জানো, ভ্যালু কত আসে ক্যালকুলেট করছো? ভ্যালু কিন্তু ওই ফর্মুলা দিয়ে করতে পারবা না, ওই ফর্মুলা দিয়ে ডিফারেন্ট আসবে। সো এখানে দেখবা যে তোমার ভ্যালুটা যেটা আসছে সেটা আসছে হলো মাইনাস 94.24 এত মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? ঠিক আছে, তারপর আবার ত্বরণ বের করতে হবে। ত্বরণের জন্য আরেকবার ডেরিভেটিভ করতে হবে। সো সাইনকে ডেরিভেটিভ করলে কজ আসবে, আবার 6 পাই বাইরে আসবে, তার মানে তোমার বাইরে চলে আসবে হচ্ছে 36 পাই স্কোয়ার ইন্টু 10, সাইনটা হয়ে যাবে কজ ওমেগা টি প্লাস ডেল্টা। সো এখানে তোমার ডেরিভেশনের বা ডেরিভেটিভ করার স্কিলটা ভালো থাকতে হবে। ঠিক আছে, বোরিং লাগতেছে, বোরিং লাগবে, কারণ এখানে তোমরা ডেরিভেটিভটা পড়ো নাই, ডিফারেন্সিয়েশনটা পড়ো নাই। ডিফারেন্সিয়েশনটা না পড়লে একটু বোরিং তো লাগবেই, কারণ তোমরা তো ডিফারেন্সিয়েশনগুলো জানো না যে এটাকে ডিফারেন্সিয়েট কেমনে করতে হয়। 25 ব্যাচে তো এতদিনে পড়ে ফেলার কথা ডিফারেন্সিয়েশন, পড়ো নাই তোমরা যারা 25 ব্যাচ, পড়ো নাই ডিফারেন্সিয়েশন এতদিনে ডিফারেন্সিয়েশন পড়ো নাই, বলো তো, এতদিনে ডিফারেন্সিয়েশন পড়ো নাই? ডিফারেন্সিয়েশন পড়লে তোমার কাছে এটা ইজি লাগবে বা মজা লাগবে, ডিফারেন্সিয়েশন পড়ো নাই বলে বোরিং লাগতেছে, কারণ তোমরা এই জিনিসগুলো জানো না। সো এখন তুমি এখানে ভ্যালু বসাও, ভ্যালু বসালেই ত্বরণের ভ্যালুটা পেয়ে যাবে। মেইনলি এক্স কে একবার ডিফারেন্স করলে তুমি পাবা হচ্ছে ভেলোসিটি একবার ডিফারেন্স করলে তুমি পাবা হচ্ছে ত্বরণ। এখন ডিফারেন্সিয়েশন তোমরা পড়ো নাই, এই কারণে এই জিনিসটা তোমার কাছে কঠিন লাগতেছে বা বোরিং লাগতেছে। সো একটু ডিফারেন্সিয়েশন তোমার তো লাগবে, একটু ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তোমার পুরো ফিজিক্সই লাগবে। সো এটাকে ডিফারেন্সিয়েট করলে এই রাশিটা আসবে, এটা মাইনা নাও। এখন যদি না বোঝায় জিনিসটা মাইনা নাও, যে একবার ডিফারেন্সিয়েট করলে এই রাশিটা আসবে, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে এই রাশিটা আসবে, বুঝে নাও, মানে মাইনা নাও, পরে বিশ্বাস করবা পরে। ঠিক আছে, বিশ্বাস পরে করবা। এটা বলো, এই ম্যাথটার উত্তর বলো। এটা পারবা, এটা তো না পারার মতো না। এই যে এখন বোরিংনেস চলে যাবে, ইজি ম্যাথ করি চলো কিছু। এটা বলো, সর্বোচ্চ বেগ এত, কণার বিস্তার এত হলে পর্যায়কাল কত? দেখো আমাদের এই জায়গাতে আমরা জানি যে ভি ম্যাক্স বা সর্বোচ্চ ভেলোসিটি ইকুয়াল টু হচ্ছে ওমেগা এ, তাই না? তাইলে এই জায়গাতে তোমার কাছে কি দেয়া আছে, সর্বোচ্চ বেগ দেয়া, বিস্তার দেয়া, ওমেগার ভ্যালু বের করবা। তাহলে ওমেগার ভ্যালুটা আসবে ভি ম্যাক্স ডিভাইডেড বাই এ। তাহলে ভি ম্যাক্সটা অ্যাকচুয়ালি কত এই জায়গাতে, ভি ম্যাক্সটা হচ্ছে 0.02। এর ভ্যালুটা কত অ্যাকচুয়ালি, এর ভ্যালুটা হচ্ছে 5 মিলিমিটার, মানে 5 × 10⁻⁵ -3। তাহলে এখান থেকে তোমার ভেলোসিটিটা বের করো, কত আসে দেখো, 0.02 ডিভাইডেড বাই 5 × 10⁻⁵ আসবে হচ্ছে 4। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, সো ওমেগার ভ্যালুটা আমরা পাইলাম হচ্ছে 4, বাট আমাদের পর্যায়কাল দরকার। তাহলে পর্যায়কালটা আমরা অ্যাকচুয়ালি কত পাবো, t = 2π/ω। 2π/ω যদি আমি করি, 2π/ω যদি আমি করি 2π/4
যেটা আসবে হচ্ছে 1.57 এত সেকেন্ড। বুঝছো? 1.5 সেকেন্ড এত সেকেন্ড। ক্লিয়ার? সো ওমেগার ভ্যালুটা পেয়ে, ওমেগা মানেই তো টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি, সো ইজিলি বের হয়ে যাবে, রাইট? ঠিক আছে, পরের জিনিসটা দেখো। সরলচন্দ্র গতি সম্পর্কে কোনো কণার গতির সমীকরণ হচ্ছে এটা। এখানে ওয়াই এককে দেওয়া, ওয়াই একক হচ্ছে মিটার, এই জিনিসটা দেওয়া আছে টি সেকেন্ড, 10 একক রেডিয়ান, ঠিক আছে, সমস্যা নেই। এত সময় বস্তুটার ত্বরণ কত, তাহলে বলো তো, এখানে সাইনের ইকুয়েশন আছে, তো ত্বরণের যে ইকুয়েশন আমরা পড়ছি সেটাই আসলে এখানে অ্যাপ্লাই করতে পারবো, যে মাইনাস ওমেগা স্কোয়ার, তারপর হচ্ছে এক্স, বলতে আমরা বুঝতেছি হচ্ছে এইটা 10 সাইন 12t মাইনাস π/3। সো এই জায়গাতে ওমেগার ভ্যালু অ্যাকচুয়ালি কত? ওমেগার ভ্যালু হচ্ছে 12 স্কোয়ার, মানে 12 এর স্কোয়ার ইন্টু 10 সাইন 12t মাইনাস π/3। বলো কত আসে, ক্যালকুলেট করে জানো কত আসে? সো এখানে আসবে হচ্ছে মাইনাস 12 স্কোয়ার, অবশ্যই রেডিয়ান মোডে নিবা ক্যালকুলেটর, কারণ এখানে রেডিয়ান মোডে আছে, ঠিক আছে, ইন্টু তুমি দিবা হচ্ছে 10 ইন্টু সাইন, তারপর 12 ইন্টু সময় কত 6.28, তারপর দিবা মাইনাস π/3, দ্যাট ইজ তোমার উত্তরটা চলে আসবে হচ্ছে 1273 এত মিটার পার সেকেন্ড। সো এটা কিলোমিটার পার সেকেন্ডে নিতে হইলে তোমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাইলে তোমার চলে আসবে হচ্ছে 1.27 এত কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার থেকে কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ারে নিয়ে যাবে। বুঝো নাই? একজন বলছো বুঝো নাই, কোন জায়গাটা বুঝো নাই? ত্বরণের ফর্মুলা বুঝো নাই? দেখো, ত্বরণটা অ্যাকচুয়ালি কিভাবে আসে, তোমার একটা বস্তুকে মানে তার ভি এর সমীকরণকে দুইবার ডিফারেন্সিয়েট করলে তোমার আসবে হচ্ছে ত্বরণ, রাইট? ভি এর সমীকরণকে দুইবার ডিফারেন্সিয়েট করলে তোমার আসবে হচ্ছে ত্বরণ। ভি কে একবার ডিফারেন্সিয়েট করলে আসবে তোমার ত্বরণ, এক্স কে দুইবার ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে ত্বরণ, ঠিক আছে? ভি কে একবার এবং এক্স কে দুইবার, তাহলে তোমার এক্স এর যে রাশিমালাটা আছে এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। সো সাইনের ইকুয়েশনটাকে আমরা দুইবার ডিফারেন্সিয়েট করে এরকম একটা ইকুয়েশন পাই, যে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। সো এই রাশিটাই জাস্ট আমরা ওইখানে ডিরেক্ট লিখে দিছি। সো এটা তোমার ডিরেক্ট, এটা যদি মুখস্থ লিখছি, এটা মুখস্থ লিখতে হয় না, এটা মুখস্থ লিখতে হয় না, এটা অ্যাকচুয়ালি এটার ডেরিভেটিভ, এটার জাস্ট দুইবার ডেরিভেটিভ। তুমি জাস্ট দেখেই বলে দিতে পারবে এটা দুইবার ডেরিভেটিভ। এত তোমরা ডিফারেন্সিয়েশন পড়ো না বলে তোমাদের এটা কঠিন লাগতেছে বা এটা মুখস্থ মনে হচ্ছে, বাট এটা মুখস্থ না, তুমি জাস্ট দেখেই বলে দিতে পারবা যে এটা ডিফারেন্সিয়েশন, এইটা যে মাইনাস ওমেগা স্কোয়ারে সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, ঠিক আছে? ওকে, সো পরের ম্যাথটা দেখো, এই ম্যাথটা যে একটা সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার বস্তু সরণের সাপেক্ষে ত্বরণের গ্রাফটা কি? দেখো, আমাদের একটা সরল দোলকের কি ছিল, তার ত্বরণ আর সরণের সম্পর্ক কি ছিল, a = মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটার গ্রাফটা তোমাকে যদি প্লট করতে বলি, গ্রাফটা কিরকম হবে? ওয়াই অক্ষে তুমি যদি এ প্লট করো, এইদিকে তুমি যদি এ প্লট করো, এক্স অক্ষে তুমি যদি হচ্ছে এক্স প্লট করো, তাহলে বলো তো এই এ এর জায়গায় তুমি বসাচ্ছ কি? ওয়াই অক্ষে বসাচ্ছ এ, এক্স অক্ষে বসাচ্ছ হলো এক্স। তাহলে এখানে এইরকম একটা ইকুয়েশন পাবা না, যে জায়গাতে ওমেগা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, তার মানে এটা একটা কনস্ট্যান্ট, তার মানে তোমার এটা আলটিমেটলি y = মাইনাস mx, এইরকম একটা গ্রাফ তুমি পাবা। y = মাইনাস mx, এরকম একটা গ্রাফ তুমি পাবা, মানে মূল বিন্দুগামী বাট ঢালটা নেগেটিভ, এরকম একটা সরল রেখা তুমি পাবা। তার মানে এটা কি? একটা সরল রেখা। y = mx একটা সরল রেখার গ্রাফ। তোমাকে অন্যরকম ভাবে ম্যাথও দিতে পারে, এখান থেকে তোমাকে একটা উদ্দীপকে a আর x এর গ্রাফ দিয়ে দিও, তোমাকে বললো যে একটা সরল দোলন গতির গ্রাফটা হচ্ছে এইরকম, ঠিক আছে? তোমাকে বলে দিল এটা যে একটা সরল দোলন গতির গ্রাফটা দেখতে হচ্ছে এরকম, এখানে তোমাকে ঢালের ভ্যালুটাও মনে করো বলে দিল, এটা হচ্ছে একটা ডিফারেন্ট ম্যাথ, মনে করো তোমাকে ঢালের ভ্যালুটাও বলে দিল একটা ডিফারেন্ট ম্যাথে, যেটা ঢালের ভ্যালুটা হচ্ছে 135 ডিগ্রি। তোমাকে এখান থেকে বলছে তার কম্পাঙ্ক বের করো, তার পর্যায়কাল বের করো, তার ফ্রিকোয়েন্সি বের করো। কি বের করবা? তুমি জাস্ট তুলনা করবা এই ইকুয়েশনের সাথে। এই সমীকরণে যে ঢাল, এই চিত্রের যে ঢাল a ভার্সেস x এর যে ঢাল, সেটাই তো তোমার ওমেগা স্কোয়ার, তাই না? এই ঢালটা, এই কনস্ট্যান্টের ভ্যালুটাই তো ছিল তোমার এই ঢালটা, এই কনস্ট্যান্ট বা m এর ভ্যালুটাই তো এই জায়গাতে এই ঢালটা, এই m এর ভ্যালুটাই তো এই জায়গাতে ওমেগা স্কোয়ার। তাহলে তুমি এখানে খুব ইজিলি তখন লিখতে পারবা যে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে মানে মাইনাস ওমেগা স্কোয়ার, ঢালটা কি ছিল?
সো মাইনাস ওমেগা স্কোয়ার এটা ইকুয়াল টু হচ্ছে 10 135। সো এখান থেকে তুমি আসলে ওই ওমেগার ভ্যালুটা বের করে ফেলতে পারবা। সো এরকম ভাবেও ঘুরায় পেঁচায় ম্যাথ আসতে পারে। বলো আসলে পারবা না ম্যাথগুলা? আসলে পারবা না ম্যাথ? এই টাইপের ম্যাথ আসলে পারবা না? বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে আজকে এই পর্যন্তই, বাকি ম্যাথগুলো আমরা নেক্সট দিন করবো, আজকে আর করাবো না ম্যাথগুলা, আজকে আর করাবো না। আজকে তোমাদের মাথার মধ্যে ওভারলোড হয়ে যাবে বাকি ম্যাথগুলা করাইলে। হ্যাঁ, -1 ওমেগার ভ্যালুটা আসবে, ওমেগা স্কোয়ারের ভ্যালুটা আসবে হচ্ছে 1। বলো ক্লিয়ার কিনা? যতটুকু পড়াইছি পুরো জিনিসটা একদম ক্লিয়ার কিনা? পুরো জিনিসটা পারবা? মানে একদম সিম্পল ম্যাথ করাইছি আজকে, কোনো কঠিন ম্যাথ করাইনি, একদম সিম্পল ম্যাথ করাইছি। সো যে ডেরিভেশনগুলো যে দেখাইছি শুরুতে, যে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে সলভ করছি, সেই জিনিসটা তোমাদের দরকার নাই, সেই জিনিসটা লাগবে না, জাস্ট দেখানোর জন্য দেখাইলাম, লাগবে না তোমাদের। পরবর্তীতে আমরা ভেলোসিটি জিনিসটাকে একদম ফিল করে পড়ছি, ত্বরণ কি জিনিস একদম ফিল করে পড়ছি। একটা নির্দিষ্ট দূরত্বে ভেলোসিটি বের করতে পারি, একটা নির্দিষ্ট দূরত্বে আমরা ত্বরণ বের করতে পারি, একটা নির্দিষ্ট সময়ে ভেলোসিটি বের করতে পারি, একটা নির্দিষ্ট সময়ে আমরা ত্বরণ বের করতে পারি। সো এই রিলেটেড যে ম্যাথগুলো আছে, ওকে, এই রিলেটেড যে ম্যাথগুলো আছে, হ্যাঁ, এই রিলেটেড যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো তোমরা আজকের ক্লাসের পরে সলভ করবা। এই ম্যাথগুলো তোমরা আজকের ক্লাসের পরে কি করবা? সলভ করবা। ঠিক আছে, এই ম্যাথগুলো তোমরা আজকের ক্লাসের পরে সলভ করবা। ওকে, ঠিক আছে। সো আজকের ক্লাসে এই পর্যন্তই। তোমরা কমেন্টে জানাও ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে, যারা পরবর্তীতে করতেছো। অ্যান্ড নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা বাকি পার্টটুকু পড়বো ভেলোসিটির, এবং আমরা নেক্সট ক্লাসে শক্তি শুরু করব, এনার্জি শুরু করব। সো নেক্সট ক্লাসের আগে তোমাদের প্রস্তুতি হিসেবে থাকবে যে এই ক্লাসটা ভালোভাবে করতে হবে, কারণ এই ক্লাসটা না করলে বুঝবা না, মানে ভেলোসিটির পার্টটা না বুঝলে বুঝবা না। আজকের ক্লাসে তোমাদের একটু বোরিং লাগতে পারে, বিকজ একটাই কারণ, ডিফারেন্সিয়েশন পড়ো নেই, ইন্টিগ্রেশন পড়ো নেই। সো এটার জন্য তোমাদের একটু মনে হইতে পারে যে এই জিনিসটা কঠিন, বাট জিনিসটা কঠিন না। তুমি ম্যাথের ওই চ্যাপ্টারটা তো তোমাকে পড়তেই হবে, এন্ড ওটা যখন তুমি পড়বা দেখবা যে তোমার খুব তাড়াতাড়ি কিন্তু এটা শেষ হয়ে যাচ্ছে, বা খুব তাড়াতাড়ি এটা বুঝে যাচ্ছ। ওকে, সো আমাদের আর 2টা ক্লাস লাগবে এই অধ্যায়ের উপর, এন্ড 2টা ক্লাসে আমাদের অধ্যায়টা শেষ হবে ইনশাল্লাহ, আশা করতেছি। এন্ড এরপর একটা ক্লাস নেব, সেটা হচ্ছে সিকিউ এমসিকিউ সলভের উপর। সো অবশ্যই জানাও কমেন্টে তোমাদের ক্লাসটা কেমন লাগছে, আর অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের একটু সাজেস্ট করো যে পর্যাবৃত্ত গতির জন্য যেন এই ক্লাসগুলো করে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই, দেখা হবে আগামীকালকে রাত ঠিক 10টায়। খুদা হাফেজ।